আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। ভাইয়া, আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভেতরে ঢুকলাম। আইডিটির নাম নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নেই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো, ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু দয়া করে আমাকে দিন, আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ, কথা নেই বার্তা নেই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজে রিপ্লাই দিলাম, কে আপনি? আমি দিশা। সরি, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানও বটে। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দেবেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? প্রোফাইল পিকচার তো নেই, ফেক আইডি মনে হচ্ছে। প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না। আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আপনি যে মেয়ে আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, নাম্বার দিন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নিই, তারপর বললাম 01927। দেখলাম 1 মিনিট পরে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসা থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হায় হায়, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যিই কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয়, তার হিসেব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটল মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? জি, প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। কি সমস্যা বলেন, আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন সায় দিল। তারপর বললাম, ঠিক আছে, আপনার বিকাশ নাম্বারটা দিন। এটাই আমার বিকাশ নাম্বার, এ নাম্বারই সেন্ড করেন। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পর দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ, আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। সমস্যা নেই, এখন রাখছি, পরে আমি নক দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। সেদিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না, চলুন পরিচিত হওয়া যাক। বরাবরের মতোই আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে। খুব দুষ্টু প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেক দিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। আম্মু বলল, রাকিব, উঠবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? আম্মু, এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। কলেজে যাবি না? যাবো তো, কয়টা বাজে? 8:30। কি? জি আমার নবাবপুত্র, আগে ডাক দিবা না? আপনি কবে সকালে উঠলেন শুনি? ধ্যাত বলেই ওয়াশরুমে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে আম্মু বলে উঠল, কিরে নাস্তা করবি না? না আম্মু, ক্যান্টিনে করে নিব, বলেই আমার বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসেই তো আমি অবাক, কারণ কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগেই এসে বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার্ক করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, হয়েছে, 2 কপতে আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। মেহেদি বলল, কাবাব মে হাড্ডি চলে আসছিস? হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তেল দেয়া বন্ধ কর, তোরা এগুলো বন্ধ করতো। চল, ক্লাসে যাবি না? আজকেই তো ক্লাস শেষ, তারপর রোজা আর ঈদের জন্য কলেজ 1 মাস ছুটি। শেষ ক্লাসটা করে আসি চল। আসছে আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেহেদি ও ঋতু হাহা করে হাসছে। এই খবরদার, হাসবি না তোরা, রানা বলল। আমি বললাম, দোস্ত, কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে মামা, খুলে বলতো। তারপর আমি কালকে রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটা কি তুই সুন্দর ঘটনা বলছিস? তো কি বলবো, এগুলো মেয়েদের ধান্দাই এটা। তুই তো পুরাই ফাইসা গেছিস মামা, তোর টাকাটা দেয়া মোটেও উচিত হয়নি। এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়। তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর ধারণা ভুল প্রমাণিত হবেই। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছে আমি।
এটা দিয়ে ছেলেদের ঘায়াল করে টাকা হাতিয়ে নেয়। ও আবার নখ দিবে দেখিস, তুই সেই আশা নিয়ে বসে থাক। এই চল ক্লাসে যাব বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পেছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব। আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাসের মাঝে রোজা আর ঈদের কলেজ ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো কলেজ 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা, গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পেছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়ে ওদের এসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস। যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি? এত দেরি হলো কেন? আজকে থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসেই আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম, দেখলাম অফলাইন। আজকে সারাদিন অনলাইনে আসেনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভেতর একটা অজানা ভয় কাজ করলো। মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আম্মু বলল, রাকিব, রাকিব, তুই এত অলস কেন? ওঠ এক্ষুনি। আম্মু, আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। উঠে কি করব তুমি বলো? একটু বাজারে যা, আমি লিস্ট করে দিচ্ছি। আমি পারবো না, তুমি আব্বুকে বলো। তোর আব্বু অফিসে চলে গেছে। আমি কি কখনো বাজার করেছি? আমি ওসব পারবো না। করিসনি বলেই তো আজ থেকে করবি। তোর কলেজ 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি পারবো না। তাহলে তোর খাওয়াও বন্ধ। আম্মু, এমন করো কেন? যাবি নাকি তোর ফোনটা আছাড় মারবো? এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গে এই ফোন, ওর কিছু হলে আমি বাঁচবো না। তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি বলেই আম্মু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমন করে বুঝি না। একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী শাকসবজি, মাছ, মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আছি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতে আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজকেও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেয়েদের কথাই হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতে বলল, হ্যালো। দোস্ত, বল, কি খবর? তোর কথাই মনে হয় সত্যি হলো রে। তোরে আগেই বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। কি করব এখন বুঝতে পারছি না। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না। তাহলে এখন কি করব আমি? শোন, এক কাজ কর, বিকেলে লেকের পাড়ে চলে আয়। আমি, রানা আর ঋতুকে আসতে বলছি। একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। ঠিক আছে, চিন্তা করিস না বেশি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখে মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, এজন্যে আসতে বলছিস যেন তোরা প্রেম করতে পারিস, তাই না? তোর কথা কি সবসময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের কথার মাঝখানে রানাও চলে আসলো। এসে বলল, কিরে, গ্রুপ স্টাডি শুরু হয়েছে? কিসের গ্রুপ স্টাডি? কেন? মেহেদি তো বলল বিকেলে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলেছিস। কিরে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? বিদ্যাসাগরকে এগুলো না বললেও কি আসতো, তাই বলেছি। আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতে ভেতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল,
তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আর আম্মু এরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব? তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। খাইতে আয়। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবার অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনের রাতের বেলা আমি গল্প লিখছি, হঠাৎ মেসেঞ্জারে টুং করে শব্দ করে একটা মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে দেখি আমার চোখে খুশির আভাস ভেসে উঠল। মলিন মুখটা থেকে একচিলতে হাসি ফুটে উঠল, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতি আইডিটা থেকে। মেসেজটা ছিল দিশার। দিশা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। ফোন দিতে পারি? ওকে দেন। তারপর কিছুক্ষণ পরে দিশা ফোন দিল। আমি ধরেই ওরে কথা না বলতে দিয়ে বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা একদমই ধান্দাবাজ। কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নাও। ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। শরাব, চোরের মায়ের বড় গলা। এই, আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো? ধান্দাবাজ মেয়ে কোথাকার। এভাবে আমি দিশাকে আরো অনেকক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ও শুধু শুনেই গেল, একটাও প্রত্যুত্তর করল না। একটু পরে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলেছি। একটু পর দিশা বলল, সত্যি আমি ওরকম মেয়ে নই ভাইয়া। টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? কেন? চুরির অপবাদে। মানে বুঝলাম না। কিছু না, পরে শুনেন কখনো এই অভাগীর গল্প। আমি এখনই শুনতে চাই। আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকাটা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি ওরকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমাকে বলেছেন, শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শোনেন। জি বলেন। সরি। কেন? তখন রাগের মাথায় কিনাকি বলেছি, আসলে এর মধ্যে আমার বন্ধু ওসব বাজে কথা বলে মনটাকে কালো বানিয়েছিল, তাই ওসব বলেছি। আমি সত্যি অনেক দুঃখিত। সমস্যা নেই, এসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করেছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলেছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসেবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে প্রমাণ দেন ক্ষমা করেছেন। ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করেছেন। দিশা বলল, আপনি খুব চতুর মানুষ। বুঝেছি, ক্ষমা করেননি। আচ্ছা যাও তুমি। থ্যাংক ইউ। এখন আমি রাখছি, ডাকছে, পরে কথা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগছে। খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু কেন ডাকে? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? সকাল তো হয়নি এখনো, মাঝরাতে ডাকছো যে? কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? তাহলে ডাকছো কেন? আরে আজ থেকে যে রোজা, তুই ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু। ভুলে গিয়েছিলাম। ধ্যান ভাঙলো আম্মুর কথায়। আম্মু বলল, কি রে এরকম হা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল ফ্রেশ হয়ে সেহরি করে নিবি। আম্মু, আমি রোজা থাকবো না। কেন? তুমি তো জানো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। 1 মাস দিনের বেলা না খেলে কিচ্ছু হবে না। চল। না, আমি যাব না। চল বলছি। তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে। আল্লাহর হুকুম পালন করতে শিখ। বলেই আম্মু আমাকে নিচে টেনে হিঁচড়ে নিয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়ার সময় আম্মুকে আবার বললাম, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। শাট, চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টগুলো চেক করতে ঢুকলাম। চেক করে বাহির হয়ে আসতেই দেখি দিশার মেসেজ চোখের সামনে ভেসে উঠল। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? ফোনে কথা বলি। দিশা বলল, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি ফোন দিচ্ছি। ঠিক আছে। তারপর আমি আর দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো। সাথে সাথে কলেজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম, আর মনে মনে বললাম, উফ, এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ি। ধ্যান ভাঙলো আবারও সেই সুমিষ্ট কণ্ঠে। কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? না কিছু না। কি নানা করছেন? কিছু না। তো কি করছেন বললেন না তো? আমি বললাম, আম্মু জোর করে রোজা রাখিয়ে দিল। কেন, রোজা রাখতেন না? আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আল্লাহর হুকুম অমান্য করবেন? 30 দিন কষ্ট করতে পারবেন না? না মানে কোনো মানে না। রোজা না রাখলে আমি আপনার সাথে কথা বলবো না। এই না। তাহলে রাখবেন তো? হ্যাঁ, চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারবো।
বেশি মায়া জড়ায়েন না, তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। সেটা আমি বুঝবো। আপনি রাজি কিনা তাই বলেন। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ওই মায়ায় জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি আছি। তাই? জি। এখন বলেন আপনার কি শর্ত? ওকে, শর্তটা হলো আপনাকে এই 1 মাস রোজা রাখতে হবে, একটাও মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কি পারবেন তো? জানি প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। তাহলে আমিও আমার কথা রাখবো, প্রতিদিন কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। এভাবে দিশার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল, এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব। আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। এর মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেলল আর বলল, রাকিব কই যাস এখন? মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। কি? হা করে থেকো না, মাছে ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবুও আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলের আজকে কি হয়েছে যে ছেলের 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গা এলিয়ে দিতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম, কি মরার ঘুম ধরছিল। 12টা বেজে গেছে আর টেরি পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। ওই, তুই না রোজা আছিস? ও হ্যাঁ, তাই তো, এখনই গুলিয়ে ফেলেছিলাম। তারপর আম্মুকে বললাম, ও সরি বলেই আমি ছাদে চলে আসলাম। রাস্তাটা অনেকটা ফাঁকা, রোজার দিন, তাই দোকানও তেমন খোলা নেই। কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লেগেছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি দিশার মিসড কল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম। ধরতে ওপাশ থেকে দিশা বলল, আসসালামু আলাইকুম। কণ্ঠ শোনার সাথে সাথে বুকটা ধক ধক করতে লাগলো। তারপর আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। তো রাইটার স্যারের ঘুম ভাঙলো? ভেঙেছে। আপনি কথা দিয়ে আপনি ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে। আশায় ছিলাম। তা ফজরের নামাজ পড়েছেন? মহারানী হুকুমকে অমান্য করতে পারি? আমি কোনো মহারানী নই, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। কেন? পর কখনো বলবো না, আপনাকে আজ বলতে হবে। আপনি সেদিনও বলতে চেয়ে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনবো। কি এমন হয়েছে যেমন বলছেন? পরে কখনো শুনেন। আপনি বলবেন কিনা বলেন। ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নক দিবেন, তখন বলবো। সত্যি তো? সত্যি। রোজা রেখে মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। নামাজ আদায় করেছেন? জি। আপনি? মাত্র করলাম। ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনাটা কি? তারপর দিশা বলতে লাগলো, এতটা লিখতে পারবো না, ফোন দেই। ওকে বলে আমি দিশাকে ফোন করলাম। সাথে সাথে দিশা ফোনটা রিসিভ করে বলল, এখন বলেন কি জানতে চান? প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো, আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞেস করলাম, মানে কি? জি, ঠিকই শুনেছেন, আমি একজন এতিম মেয়ে। জন্মের সময় আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেজন্য সবাই আমাকে অপয়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকম বলতো না। বাবার অনেক আদরের ছিলাম। আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরে ছিল। এক কথায় আমিও এক বাবার রাজকন্যা ছিলাম। লোকে যতই অপয়া বলুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম, তাদের দেয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসেবেও খারাপ ছিলাম না। আবার আমরা ছিলাম মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সারও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতাম না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো আমি একটা অপয়া। কিছুদিন পর বাবারও ক্যান্সার ধরা পড়ল। আমার কপালে আর সুখ বেশি দিন থাকলো না। 8 মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই 8 মাস অনেক উন্নত চিকিৎসা করিয়েছি, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সা প্রায় শেষ, তাই এখন সবার কাছে আমি অবহেলিত। কথায় আছে, যার টাকা আছে যতক্ষণ, তার আদরও ততক্ষণ। বলেই দিশা চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখন একাই থাকেন? না, একা থাকবো কেন? তাহলে কার সাথে থাকেন? আমার বাবার ছোট ভাই মানে চাচ্চুর বাসায় থাকি। তবে এমনি এমনি না। তাহলে? কাজের লোক হিসেবে। মানে? প্রথম আমাকে ভালোবাসলো, পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিকমতো খেতে দেয় না। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকে। কাপড় দেওয়া তো দূরে থাক। ওনার একটা মেয়ে আছে, আমার চেয়ে 6 মাসের ছোট। তার যত পুরনো কাপড় আছে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি।
মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না। মনে হয় আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়াটা আমার জীবনের সবথেকে ভুল। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে করতে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দিশার কান্না। দিশার কথাগুলো শুনে অজান্তে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল। তারপর আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ আপনি এভাবে বলবেন না। মনে এত কষ্ট জমে রাখছেন। আর কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করেছেন তাই মনে করবেন আমি আপনার আপন, আমি আপনার লাইফের একজন। দিশা তবু ফুপিয়ে কান্না করে যাচ্ছে। অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর কান্না থামিয়ে বলল, জানেন যখন এগুলো ভেবে মন খারাপ থাকে তখনই আপনার গল্প পড়ি আর আমার মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনো কথা বলিনি, আর বলতেও হবে না। আমি আছি না, যখনই মন খারাপ হবে তখনই ভাববে তোমার জন্য কেউ আছে। ওহ সরি, আপনি। সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। তাহলে তুমিও বলো। তাহলে আমি বলবো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে, তুমি আমার মন ভালো হওয়ার কারণ বলে সেদিন সাহস করে তোমায় মেসেজ দিয়েছিলাম আর টাকা চাই। সেদিনের জন্য আমি অনেক লজ্জিত। না জেনে অনেক কিছুই বলে ফেলেছি। আমারে তুমি ক্ষমা করে দিও। হারে না, সমস্যা নেই। এগুলো কথা চাচা চাচি চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। আমি কষ্ট পাইনি। দেখো, আমাকে কিন্তু ছোট করছো। সরি বলেছি না আমি? আচ্ছা যাও, করব না। তো তুমি সেদিন বলেছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। তারপর দিশা আবার বলল, আমি তোমার মতো এরকমভাবে জীবনের সাথে লড়ে যাওয়া মানুষ কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। দিশা বলল, কেমনে দেখবা? আমার ইনবক্সে তোমার পিকচার দাও। পসিবল না। কেন? কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। তাহলে ফেসবুক চালো কেমনে? বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেজন্যই তো রিপ্লাই করতে দেরি হয়। বুঝলাম। আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি। দিশা বলল, পরে আবার কখনো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। আর তুমিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমরা ফোন রেখে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ডাক দিল, রাকিব ওঠ, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা 50 বাজে। 12 মিনিট পর ইফতার, তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। ইফতার মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করেন। রাকিব, তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটি মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল, আর আমরাও সবাই একসাথে ইফতার সেরে নিলাম। পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এক অন্যরকম শান্তি লাগছে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এশার আজান দিতেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবির নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে অনলাইনে চলে আসলাম। দেখি দিশা অফলাইনে, তাই একটু মন খারাপ করে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা এসে মেসেজ দিল, আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি করো? নামাজ পড়েছ? খাবার খেয়েছ? রুমে আসলাম, নামাজ পড়েছি, খেয়েছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করেছে। বাহ, তুমি কি খেয়েছো? আমি এখনো খাইনি। কেন? চাচা চাচি আর রিয়া খাচ্ছে, তো তুমি খাও। তাদের সাথে আমার খাওয়া নিষেধ। ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটা আমার জন্য। তারপর খেয়ে সবার বাসন আমাকে মাজতে হবে। ওর এগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কিভাবে এত কষ্ট সহ্য করে আছে? তারপর দিশা আবার বলল, কি হলো? কিছু না, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, সেহরির সময় আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবেই প্রতিদিন দিশার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি দিশার কথায় মায়ায় জড়িয়ে যাই। দিশাকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখে ভালোবেসে ফেললাম। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুদের জানানো দরকার, তাই মেহেদিকে ফোন দিলাম। হ্যালো, বল, তোর তো কোনো খবরই নাই। মেহেদি বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি, বল। তারপর আমি আমার আর দিশার ব্যাপারটা খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল, কি বলিস এগুলা? না দেখে কি ভালোবাসা যায়? অবশ্যই যায়। আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। দোস্ত, তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। চুপ কর শালা, আগের বারও তো বলেছিলি ও ধোঁকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। এটা ভালোবাসার মামলা, তুই ভুল করিস না। এবারেও আমার মন বলছে আমি ঠকবো না।
রাখছি আমি। মেহেদি বলল, রাকিব শোন। আর কিছু না শুনে আমি মেহেদির ফোন কেটে দিলাম। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এবারেও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, দিশা একটা কথা বলতাম। একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই শুনতে চাই, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলো তো। দিশা, তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই। তুমি কি আমার নীল প্রজাপতি হবে? মানে কি? কেমা তো মিয়া। কি বলো রাকিব? বুঝতে পারছি না। মানে আমি তোমাকে ভালোবাসি দিশা। এদিকে দিশা হতবাক হয়ে হা করে আছে, তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একজন রাইটার তাকে প্রপোজ করছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছো যে? আমি কি বলবো বুঝতে পারছি না রাকিব। তোমার যা ইচ্ছে বলো, চাইলে বকাও দিতে পারো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি তোমার মায়ায় পড়ে গেছি। দিশা বলল, কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না। দেখো, তোমার জন্য আমি অনেকটা সূত্রে যাচ্ছি, প্লিজ। আমি কখনো এভাবে রিকোয়েস্ট করিনি। আমি পরে বলি। আচ্ছা ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিনতে বইল। ঠিক আছে, আজ রাখছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর ইফতার সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। মনে একটাই চিন্তা, দিশা কি আমার প্রপোজালে রাজি হবে? যাই হোক, আজান দিতে নামাজ পড়তে গেলাম। এশার নামাজ সহ তারাবি পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে এসে দিলাম ঘুম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়ে বলতে লাগলাম, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দিশা বলল, আরে গাধা, আমি দিশা। ওঠো বলছি, সেহরির সময় শেষ হয়ে গেছে, রোজা রাখবা না? ও সরি, বুঝতে পারিনি, ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। উঠে ফ্রেশ হয়ে নাও, সেহরি খেয়ে আমাকে নক দিও। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু বলে উঠল, কিরে আজকে তো আমি ডাক দিইনি, উঠলি কেমনে? ও তুমি বুঝবে না, বল মেয়েটাকে। আম্মু বলল। আমি অবাক হয়ে বসলাম। কিসের মেয়ে আম্মু? যে তোর মতো বাদরকে ঠিক করছে। আগে তো নামাজ পড়তেও যাইতি না, এখন ওর কথায় যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আম্মু কি বলো এসব? আমি এমনি ভালো, তুমি আমার চিনলা না। থাক, আমাকে বোঝাতে আসিস না, আমি তোর মা, ওই বয়স আমিও পার করে এসেছি। এখন বল মেয়েটাকে। দিশা। বাহ, সুন্দর নাম। তা দেখতে কেমন? তোর কাছে কোনো ছবি আছে? আমাকে দেখা। ছবি নেই আম্মু। মানে? মানে আমিও তাকে দেখিনি। আম্মু অবাক হয়ে বলল, দেখিসনি মানে কি? না দেখেই ভালোবাসা? না দেখে ওকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো মেয়ে। তুই কিভাবে বুঝলি? তুই তোকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা আম্মুকে খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে, তুই অনেক ভালো করেছিস। সত্যি মেয়েটি ওই বাড়িতে অনেক অবহেলিত। তা ও যে তোকে ভালোবাসে সেটা তোকে ও বলেছে? না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি, ওর সময় নিয়েছে আমার থেকে। আম্মু বলল, আমি তোদের জন্য দোয়া করছি। থ্যাংক ইউ আম্মু। লাভ ইউ টু সোনা। এখন আয়, সেহরিটা করে নে। ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে সেহরিটা করে নিলাম। সেহরি করে রুমে আসতে মনে পড়ল দিশা SMS দিতে বলেছিল, তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে SMS দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া শেষ? হ্যাঁ শেষ। তুমি খেয়েছো? না, ওরা খাচ্ছে। বলো। আমার কথা কি ভাবলে? কোন কথা? আবার প্রপোজালের কথা? ভেবেছি। তাহলে তোমার উত্তরটা কি? দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি তো সবকিছু জানো। কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই দিলাম, আমি তোমার সবকিছু জানার পরেও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, সবকিছু জেনে কেন পাগলামি করছো? আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্যই পাগল, তোমার ভালোবাসার জন্য আমি পাগল। প্লিজ রাকিব, পাগলামি করবে না। তোমার সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে আছে সামনে, সেই ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে, তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য অনেক। এটা কি তোমার শেষ কথা? প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। রাকিব শোনো। না শুনে আমি দিশার ফোন কেটে দিলাম। দিশা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে রিজেক্ট করে দিল, ভাবতেই পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে রিজেক্ট করে দিল। শুয়ে অনেকক্ষণ নীরব কান্না কাঁদলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি, উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে আছে, তাই ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে জোহরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম। নামাজ আদায় করে এসেই আবার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দিশা অনেকবার কল আর SMS দিয়েছে, কিন্তু SMS এর রিপ্লাইও দিলাম না আর কলটাও ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে, তাই ইফতারের আগে আম্মু আমার রুমে এসে বলে, রাকিব কি হয়েছে তোর?
সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? কই কিছু না তো। দেখ আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্টটা বুঝবো না? আর রাতেও তো ঘুমাসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে। বল আমাকে, দিশার সাথে কিছু হয়েছে? তারপর আমি আম্মুকে অবাক করে দিয়ে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কাঁদা দেখে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আমি এখন নিশ্চিত যে আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল, রাকিব বল আমাকে কি হয়েছে? আমি তোর আম্মু, তো তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমি তবুও কান্না করে যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মুকে বললাম, আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ কিছু বলেছে? কি বলেছে? ও আমার লাইফে এসে নাকি আমার জীবন নষ্ট করতে চায় না, এজন্য। এখানেও তো চিন্তা করছে, মানে সেও তোকে অনেক ভালোবাসে। কি বলছো এগুলা? ঠিকই বলছি, তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। কিভাবে? একটা কাজ কর। বলো কি কাজ? কয়েকদিন অনলাইনে যাস না, সাথে ফোনটাও সুইচ অফ করে দে। কি বলছো এগুলো? যা বলছি তাই কর, তাহলেই 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। ঠিক আছে বলেই আম্মু নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর আজান দিলে ইফতার সেরে নিলাম। ইফতার করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক রোমান্টিক ওয়েদার। এই রোমান্টিক মুহূর্তে দিশার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে। সবুরে নাকি মেওয়া ফলে, তাই আমিও সবুর করছি। ফোনটা সুইচ অফ করে রেখেছি। আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। একটু পরে এশার আজান দিল, তাই আমি অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গেলাম। তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে এ সময় দিশার সাথে কথা বলতাম, কিন্তু আজ বলা হলো না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন দিশার সাথে কথা না বলে আমার কাছে 7 জনম মনে হয়েছে। কিভাবে এই 7 দিন পার করছি আমি নিজেও জানি না। 7 দিন পর আমি আমার ফোন বন্ধ থেকে চালু করলাম। চালু করার পর এত SMS আর মিসড কল আসলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। SMS আর মিসড কলগুলো কয়েক মিনিটের জন্য আমার ফোনটাই হঠাৎ হ্যাং করে দিল। আর তার চেয়ে অবাক করার বিষয় হলো, সব SMS আর মিসড কলগুলো ছিল দিশার। সেই 7 দিনে দিশা আমাকে 99+ SMS আর 179টা মিসড কল দিয়েছে। ওর এগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তো সত্যি হলো। এসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আবার দিশার নাম্বার ভেসে উঠল। মানে দিশা আবার ফোন করলো। ধরবো কি ধরবো না বুঝতে পারছি না। ওর সাথে কথা বলতে অনেক ইচ্ছা করছে, তাই ফোনটা রিসিভ করেই ফেললাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে দিশা বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু কি হয়েছে তোমার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। না আমার কি হবে? তাহলে 7 দিন অনলাইনে আসনি কেন? আর ফোনও বন্ধ কেন? এমনিতেই। তুমি এভাবে মনমরাভাবে কথা বলছো কেন? এমনিতেই। শুধু এমনিতেই বলছো, আর কিছু বলার নেই? কি বলবো? তুমি অনেক খারাপ, বলেই দিশা কান্না করতে শুরু করে দিল। তারপর আমি বললাম, আরে হুদাই কান্না করছো কেন? তুমিও সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। কিভাবে তোমাকে কষ্ট দিলাম? দিশা বলল, এতদিন অনলাইনে আসনি কেন? আর ফোনও তো বন্ধ করে রেখেছ। আমাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? আমি এলেই কি আর না এলেই বা কি? কারো তো কিছু যায় আসে না। মারবো একটা থাপ্পড়। তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও আমাকে অনেক কষ্ট দাও। তুমি তো আমাকে আর ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? তুমি তো সেদিন বলেছিলে। না ভালোবাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার একমাত্র কারণ তুমি। তাই তখন থেকে তোমাকে আমার অনেক ভালো লাগে, মনে মনে অনেক ভালোবেসে ফেলি। কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়, তাই তোমাকে জানাতে ভয় পাই। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি রাকিব। তুমি আমাকে আর এভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। তবুও প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমি মরে যাব। তোমার মাঝে আমি একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে আমায় বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাবে। বলেই দিশা ফুপিয়ে কান্না শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করলো। মনে মনে আম্মুকে ধন্যবাদ দিলাম, আম্মুর ওষুধ কাজে দিয়েছে। তারপর কোনো রকম নিজেকে সামলিয়ে দিশাকে বললাম, আমাকে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো আর কষ্ট পাবে না। আমি তোমাকে আমার রাজরানী করে রাখবো। দিশা বলল, সেদিন আমি বলতে পারিনি, তবে আজ আমি তোমাকে বলতে চাই। কি কথা? দিশা বলল, সেদিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবা? আজ আমি বলছি, তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার মায়াজালে বন্দি করে রাখবে? আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই। এভাবে দিশার সাথে অনেকক্ষণ কথা বললাম।
আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমিও কিচেন রুমে গিয়ে আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এরকম আচরণ দেখে আম্মু বলল, কি হয়েছে আমার ছেলের আজকে এত খুশি খুশি কেন? আজকে আমি অনেক খুশি। তো খুশি হওয়ার কারণ কি? কারণ তোমার ঔষধ কাজে দিয়েছে। মানে মানে দিশাও আমাকে অনেক ভালোবাসে। কবে বলল? আজকে একটু আগেই। থ্যাংক ইউ আম্মু, আমি অনেক খুশি। তুমি খুশি হওনি? তোর খুশিতেই তো আমার খুশি। আম্মু তুমি এমন কেন? সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর বেশি কথা না বলে আমার রুমে চলে গেলাম। এভাবে দিশার প্রেম, আব্বু আম্মুর ভালোবাসা আর রহমতের রোজার মধ্যে আরও বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। দিশাকে আমি কখনো দেখিনি, কিন্তু ঈদ উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি, আর সেটা হলো শাড়ি। কিন্তু দিশার সাথে 2 দিন হলো কথা হয়নি, আমার ফোনটাও ধরছে না, কেন জানি না। দিশা আর আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে আমার বাসা বগুড়া আর দিশার বাসা চট্টগ্রাম। এসব ভাবতে ভাবতে দিশাই ফোন দিয়ে ফেললো। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। তেমন কিছু না, বলো কি হয়েছে? দিশা আর কিছু না বলে কান্না করতে লাগলো। আমি তখনই বুঝে গেলাম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম, কি হয়েছে আমাকে বলো, না হলে আমি কি করব নিজেও জানি না। তারপর দিশা যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল। কারণ দিশা বলল, রাকিব, আমি অনেকটাই কষ্টে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ। কি হয়েছে দিশা, আমাকে বলো প্লিজ। আমি এখন হাসপাতালে। হোয়াট? হাসপাতালে কেন? ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ছ্যাঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যুই সহজ। কতটা কষ্ট থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করে তা ধারণা করতে পারলাম না। দিশার এত কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আর ওর ফ্যামিলির ওপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোনো রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম, তোমার সাথে ওরা কেন এমন করছে? কারণ ওদের পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি রাজি না, তাই। মানে মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বুড়া বেটা আর চরিত্র ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। আর চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝাও ঘাট থেকে নামালো, আবার কিছু টাকাও পেল। মানে ওনার এক ঢেলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই, তাই এই 2 দিন আমাকে অনেক নির্যাতন করেছে। ওখানে থাকলে হয়তো ওদের অত্যাচারে আমি মরেই যেতাম, তাই ঠিক করি পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি ওই বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছ্যাঁকা আর বিভিন্ন ধরনের ওই নির্যাতনের ব্যথায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। হয়তো রাস্তায় থাকা মানুষগুলো আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে কাঁটার মতো বিঁধছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম আর বললাম, দিশা, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো তুমি? দিশা, তুমি এতদিন অনেক কষ্ট করেছ, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসছি তোমার কাছে। তারপর আর একদিনের এক মুহূর্তের সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে গেল। সত্যি তুমি আমাকে নিতে আসছো? রাখছি, আমাকে রেডি হতে হবে। তুমি আমাকে তোমার ঠিকানাটা SMS করে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, কিরে ব্যাগ গুছিয়ে কোথায় যাস? তোমার বৌমাকে আনতে। মানে কি? দিশাকে। এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। কই যাও আম্মু? আসছি বলেই আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলল, এই নে। কি এটা? এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। লাভ ইউ টু সোনা। তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব, দোয়া করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই বাসা থেকে বের হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া থেকে সোজা চিটাগাংয়ের বাসের টিকিট কাটলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাস তার আপন গতিতে ছুটতে লাগলো। পথিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি দিল। আমি একা হোটেল গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বাসে উঠতে দিশা ফোন করেছে। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সত্যি আসছো? তোমাকে মিথ্যা বলবো কেন? শোনো, ইফতার করেছো? করলাম মাত্র। আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল তাই না? দিশা, এগুলো কি বলো? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমাকে ভালোবাসি রাকিব।
নিজের থেকেও বেশি। আচ্ছা রাখছি এখন, 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। সাবধানে এসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। গাড়িও চলতে লাগলো আপন গতিতে। কখন যে ঘুমিয়ে গেছে জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে, ভাই ওঠেন, চিটাগং এসে পড়েছি। তারপর আমি উঠে বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তারপর দিশার দেওয়ার ঠিকানাটা অনুযায়ী পৌঁছে গেলাম। কিন্তু এ কি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখনো হাসপাতালে আছে। তাই আর দেরি না করে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম আশেপাশে মানুষগুলো ঝিমুচ্ছে। রাত 11টা বাজে, ঝিমানোটাই স্বাভাবিক। পাশে তাকিয়ে দেখলাম রিসেপশনে একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই ফোনটি রেখে দিল মেয়েটা আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? দিশা নামের পেশেন্ট কত নাম্বার রুমে আছে বলতে পারেন? আমি একটু চেক করে বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার পেয়েছি, রুম নাম্বার 24। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এসে 24 নাম্বার রুম খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম। কিন্তু কেন জানি রুমে ঢুকতে কেমন যেন লাগছে। হঠাৎ কিরকম ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি অনেক ঘামছি। যাকে দেখার জন্য এত দূর ছুটে আসলাম সে আজ আমার থেকে 10 হাত দূরে, কিন্তু তবুও ঘামছে কেন? রুমের মধ্যে প্রবেশ করতেই আমার এরকম লাগছে কেন? কিছুক্ষণ ওভাবে স্থির ছিলাম। তারপর সাহস করে রুমের ভিতরে ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তারপর একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করেই ফেললাম। রুমে ঢুকতেই চোখ আমার বেডের উপর চলে গেল। দেখলাম একটা মেয়ে বেডে শুয়ে আছে, অন্যদিকে ঘুরে আছে, তাই বুঝতে পারছি না। হয়তো দিশাই হবে এটা। তাই অস্পষ্ট স্বরে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটি ঘুমের ঘোরে এই পাশে ঘুরল। মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠল। এটা মেয়ে নাকি পরী? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে 5 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি ভাবলাম আগে কনফার্ম হয়নি এটাই দিশা। সেজন্য আমি আবার আস্তে করে মেয়েটিকে ডাকতে লাগলাম, দিশা, এই দিশা। মেয়েটির আমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মেলে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়ল। আমাকে দেখে কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব তুমি এসেছ? দিশা, বলে কাঁদতে কাঁদতে দিশা আমাকে জড়িয়ে ধরার জন্য ওঠার বৃথা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তাই আমি বললাম, আরে দিশা কি করছো, উঠছো কেন? তুমি তো অসুস্থ, কি করবা আমাকে বলো। আমার একটু কাছে আসবা প্লিজ? ওকে বলেই আমি দিশার সামনে গেলাম। আর সাথে সাথে দিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও আমার ভালোবাসার মানুষের স্পর্শ পেলাম প্রথম। অনুভূতিটাই অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা এরকম পাগলের মতো কান্না করছো কেন? আমি তো তোমারই আছি, এটা হাসপাতাল, এখন ছাড়ো প্লিজ। তুমি একটু চুপ থাকবা প্লিজ। আমার জামাইকে আমি ধরে আছি, তাতে কার কি? জামাই? জামাই তো, কেন তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্য বললাম, কেন, করতে হতে পারি? করলে আগে তোকে খুন করবো, তারপর আমি নিজে মরবো। ছি, জামাইকে তুই করে বলতে নেব? আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা লুকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর দিশাকে বললাম, কিছু খেয়েছো? হাসপাতাল থেকে খাবার দিয়েছিল, তুমি খেয়েছো? তুমি ঘুমাও, আমি তোমার পাশে আছি। আমি একটা কথা বলবো। বলো। তুমি আমার পাশে একটু বসবা? আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই প্লিজ। দিশা, এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? রাকিব প্লিজ লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে। আমি আর কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। বলে আমি দিশার বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম। আর দিশাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। দিশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:25 বাজে। সেহরিতে উঠতে হবে, তাই আমিও ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুমটা ভাঙলো ফোনের রিংটোনে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। আম্মু বলল, কিরে, ঠিকভাবে পৌঁছেছিস কিনা জানালিও তো না। আম্মুর কথায় পুরো ঘুমটাই ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে কিছুক্ষণ আগেই পৌঁছালাম তো, তাই অনেক জ্যামের কারণে একটু মিথ্যা বললাম, না হলে আম্মু কষ্ট পেত। ওকে। তার দিশার দেখা পেয়েছিস? পেয়েছি আম্মু। আমার বৌমাকে একটু দে তো কথা বলি। আম্মু ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ আর ক্লান্ত তো, তাই। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, কিছু দরকার লাগলে ফোন দিবি। ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে কলটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4টা বাজে, মানে সেহরিরও সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটিসুটি মেরে একদম বাচ্চার মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাক দিলাম, দিশা। এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ, আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার কিনে আনি। রোজা রাখবো তো? এত রাতে তুমি খাবার কই পাবে? তাও তো ঠিক। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখছি। তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার আম্মু। ও
ও, ওইটা তোমার একার আম্মু নাকি? ওটা তো আমার আম্মু। তোমার সব জিনিসই এখন আমার। আচ্ছা, আমাদের আম্মু হয়েছে এবার? হয়েছে। তো আম্মু কি বলল? আমি ঠিকভাবে পৌঁছেছি কিনা সেটা জানতে। আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে বলল, আম্মু আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? করেছে। কি বলেছ বলো না প্লিজ। তোমার সাথে কথা বলতে চেয়েছিল। কি বলো? তাহলে ডাকনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। তুমি অনেক খারাপ। আরে আমি আবার কি করলাম? তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো। তাহলে এখন কি করতে হবে? আমাকে আম্মুর সাথে কথা বলিয়ে দাও, আর তুমি ফ্রেশ হয়ে আসো। এখন দিতে পারবো না, তোমার দেওয়া লাগবে না, যাও। বুঝেছি তো, তুমি তো আমাকে ভালোই বাসো না। হয়েছে, আর নাটক করতে হবে না, দিচ্ছি। সত্যি দিবা? বলেই খুশিতে মুচকে হাসলো। ওর হাসি দেখে আমি বললাম, তোমরা মেয়েরা পারো বটে। এই কাঁদলে এখন আবার হাসছ। মুড পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি যাও। দিচ্ছি। বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন বাজতে আম্মু রিসিভ করে বলল, কিরে কোনো সমস্যা? না আম্মু। তাহলে? এখনই তো কথা বললাম। দিশা তোমার সাথে কথা বলবে। ঠিক আছে, দে। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এই নাও। থ্যাংক ইউ। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। একটু থাকি না প্লিজ? যেতে বললাম না তোমাকে? ঠিক আছে, যাচ্ছি। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, কিন্তু কোনো দোকানই খোলা পেলাম না। কি খেয়ে এখন রোজা রাখবো বুঝতে পারছি না। হঠাৎ কে যেন ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পেছন দিকে তাকালাম। তাকিয়ে দেখে হাসপাতালে সেই রিসেপশনের মেয়েটি। আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি কোনো কারণে চিন্তিত? আমাকে বলতে পারেন। না, তেমন কিছু না। বলেন কি সমস্যা? রোজা থাকবো তো কাল, কিন্তু সেহরি করার জন্য কোনো খাবারের দোকান খোলা নেই। কিভাবে রোজা থাকবো এটাই ভাবছি। আমি একটা সমাধান দিতে পারি, যদি আপনি রাজি থাকেন তাহলে। বলেন কি সমাধান? আমিও প্রতিদিন এই সমস্যায় পড়ি, তাই আজকে আগে কিছু খাবার কিনে রেখেছি। আপনি চাইলে আমরা ভাগাভাগি করে খেতে পারি। কি বলেন? আপনার খাবার আমি কেন খাবো? আর আপনার খাবার তো কম পড়বে। আমার খাবার কম পড়বে না। খাবার ভাগ করে না খেতে পারলে আর একজন মুসলমানের বিপদের পাশে দাঁড়াতে না পারলে কিসের মুসলিম হলাম? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্যতা। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি একদম খাঁটি কথা বলেছে। আমার নীরবতা দেখে মেয়েটি বলল, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না। এত ভাবাভাবির কাজ নেই, আসেন তো একসাথে খাই। ঠিক আছে, বলে মেয়েটির সাথে চলে গেলাম। খাওয়ার সময় মেয়েটি বলল, আপনার বাসা কোথায়? আমি বললাম, বগুড়া। বগুড়া থেকে এখানে কেন? হাসপাতালে আপনার কে আছে? আমার ভালোবাসার মানুষ। বুঝলাম না। তারপর খেতে খেতে মেয়েটিকে দিশাকে নিয়ে আমার জীবনে ঘটা সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে মেয়েটি বলল, দিশা অনেক ভাগ্যবতী একটা মেয়ে। এত কেয়ারিং একটা মানুষ পেয়েছে। ভালোবাসার টানে ঘন্টার মধ্যে চিটাগং। ভুল বললেন। আমি অনেক ভাগ্যবান যে দিশার মতো একটা মেয়ে আমার লাইফে পেয়েছি। আপনার কথা শুনে দিশাকে দেখতে ইচ্ছা করছে। কেন? এখানেই তো আছে, আপনাদের হাসপাতালে। থাকলেও দেখিনি। আমার কাজ তো রিসেপশনে। ঠিক আছে, সময় করে দেখে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আসছি। দিশা রুমে একাই আছে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ খাবারের জন্য। ওয়েলকাম স্যার। বলে একটা মিষ্টি হাসি দিল। আমিও একটা হাসি দিয়ে দিশার রুমে চলে আসলাম। এসে তো আমি পুরোই অবাক, কারণ দিশা এখনও আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে বলল, আচ্ছা আম্মু, আমি এখন রাখছি। রাকিব চলে এসেছে। আপনি ভালো থাকবেন, আর খুব শীঘ্রই আমি আসছি আম্মু। আমাদের জন্য দোয়া করবেন। দোয়ার কথা মায়েদের বলে দিতে হয় না মা, এমনিতেই বের হয়ে যায়। জি ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। বলেই ফোন কেটে দিল। এরপর আমি দিশাকে বললাম, এতক্ষণ ধরে কি এমন কথা বললে শুনি? সেটা তোমাকে বলবো কেন? আমার আম্মুর সাথে কথা বলছি, তাতে তোমার কি? আমার আবার কি? কিছুই না। আচ্ছা বাদ দাও। খাবার খেয়েছ? কই পেলে? হাসপাতালে রিসেপশনে যে মেয়েটা ছিল, খাবার আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি। তা মেয়েটা বুঝি খুব সুন্দর? তারপর আমি দিশাকে রাগানোর জন্য বললাম, অনেক সুন্দর। দিশা রাগী চোখে তাকালো আর বলল, তারপর? আমি তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। এবার কিছু বললে আমি তোকে খুন করব কিন্তু, দিশা বলল। আমি দিশার কথা শুনে জোরে হেসে দিলাম আর বললাম, তুমি যেমন প্রশ্ন করেছো তেমনই উত্তর দিয়েছি। তুমি জানো না এখানে আমি কার জন্য এসেছি? আচ্ছা সরি, আমার কিউট জামাইটা। হয়েছে, যাও, এত সরি বলতে হবে না। এখন চুপচাপ এখানে আসো, আমার কোলে মাথা রেখে এখন একটু ঘুমাবা। না, তুমি অসুস্থ, তুমি ঘুমাবা। আমি তোমাকে পেয়ে পুরো সুস্থ, তুমি অনেকক্ষণ জেগে আছো। এখন তুমি ঘুমাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি প্রথমে রাজি না হলেও দিশার জোরাজুরিতে ঘুমাতে রাজি হলাম। আমি দিশার কাছে গিয়ে দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। তারপর দিশা বলল, রাকিব, বলো। তোমার আম্মু অনেক ভালো। আমি এরকম একটা শাশুড়ি বাবু ভাবতেই পারিনি। আমার মায়ের অভাবটা পূরণ করে দিল। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছ। থ্যাংক ইউ লক্ষ্মীটি।
তুমি আমার জীবনে এসে আমার জীবনটাও পরিবর্তন করে দিয়েছ, জীবনের মানে বুঝিয়েছ, আমাকে বাঁচতে শিখিয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ আমার বউ। তোমার সাথে কথাই পারবো না লেখক স্যার। আচ্ছা বাদ দাও, তুমি এতক্ষণ আম্মুর সাথে কি কথা বললে সেটা তোমাকে বলবো কেন? এটা মেয়ে আর মায়ের সিক্রেট কথা, প্লিজ বলো না। তোমার ব্যাপারে বললো মা। কি বললো? আমি যেন কখনো তোমার ছেড়ে না যাই। তো ছেড়ে যাবে কখনো? তোমার কি মনে হয়? আমি জানি না, গেলে যাবা, কারণ গিয়ে যদি সুখ খুঁজে পাও তাহলে সেই সুখে আমি সুখী। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর একবার এরকম বললে আমি কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না, বলে দিলাম। ফাজিল ছেলে, বুঝেছ? বুঝলাম ম্যাম, সরি, আর বলবো না, মনে থাকে যেন। ওকে। দিশা, একটা কথা বলবো। বলো। আমি বললাম, তোমার সাথে রিলেশনশিপের পুরো ক্রেডিট আমার আম্মুর। কিভাবে? তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমার খুব মন খারাপ ছিল। আম্মু জিজ্ঞাসা করতে আমি তোমার কথা বলি। তারপর আম্মু আমাকে বুদ্ধি দিল সারা রাত দিন ফোন বন্ধ করে রাখতে, তোমার সাথে যাতে কোনো প্রকার যোগাযোগ না করি। এতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই 7 দিনে তুমি আমার শূন্যতা অনুভব করবে। আর 7 দিন পর আম্মুর প্ল্যানই কাজ করে দিল। বাহ, আম্মুর তো খুব বুদ্ধি। তোমার আব্বু আম্মুর মনে হয় লাভ ম্যারেজ, তাই এত অভিজ্ঞতা। ঠিকই বলেছ, আমার আব্বুও আম্মুকে ভালোবেসে বিয়ে করেছে। সত্যি ওই 7 দিন তোমাকে ছাড়া কেমন করে কাটিয়েছি আমি নিজেও জানি না। আর 2 দিন যদি যোগাযোগ বন্ধ করে রাখতাম তাহলে সত্যি মরে যেতাম। আমি বললাম, ধুর পাগলি, এগুলো কি বলো? সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। পাগলিটা। শুধু তোমার জন্য, বলেই দিশা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দিশা বলল, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও। আমি তোমাকে 2 চোখ ভরে দেখছি। এটা আবার কেমন আবদার? এটা আমার একটা ছোট ইচ্ছে। তুমি ঘুমাও না প্লিজ, আর আমি আমার ইচ্ছে পূরণ করি। ঠিক আছে, বলে আমি দিশার কোলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিশা কি করছে জানি। সকালে ঘুম ভাঙতে দিশার গাল আমার মুখের ওপর অনুভব করলাম। মানে দিশা আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে আমার মুখের ওপর শুয়ে পড়েছে ও নিজেও জানে না। দিশার গাল আমার ঠোঁট দিয়ে স্পর্শ হয়ে আছে। আমি ঘুম থেকে ওঠার আগেই রুমে কে যেন নক করলো, আর তখনই দিশার ঘুম ভেঙে যায় আর আমার ঠোঁটের ওপর থেকে তার মুখটা সরিয়ে নেয়। দিশা লজ্জা পাবে তাই আমি ঘুমের ভান ধরে রইলাম। রুমে সেই রিসেপশনের মেয়েটা প্রবেশ করলো আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, আপনি তো দিশা তাই না? জি। আপনি কে? আমি এখানে রিসেপশনে থাকি। ও, কালকে ওকে খাবার দিয়েছেন তাই না? জি। কালকে ভাইয়ার কাছে আপনার কথা অনেক শুনলাম, তাই আপনাকে নিজ চোখে দেখার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। আপনাদেরকে ডিস্টার্ব করলাম? সমস্যা নেই। ভাইয়ার কাছে যেভাবে শুনলাম ভাইয়া খুব লাকি যে আপনার মতো একটা মেয়ে তার লাইফে পেয়েছে। আপনার ভাইয়া ভুল বলেছে। দিশা বলল, মানে আমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলে আমার মতো মেয়ের ভাগ্যে পেয়েছি। বাহ, আপনি ভাইয়াকে পেয়ে লাকি আর ভাইয়া আপনাকে পেয়ে লাকি, এরকম ভালোবাসা দেখাই যায় না। আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আর আমি যে কাজে এসেছিলাম। বলেন। খবরটা নার্সে দিতে আসছিল, কিন্তু আমি যেহেতু আসছি তাই আমি এসে তাকে পাঠিয়ে দিলাম। বলেন। আপনি এখন পুরোপুরি সুস্থ, আপনাকে রিলিজ দেওয়া হয়েছে। বিল পে করে আপনারা যেতে পারবেন। বিল কত? রিসেপশনে আসুন, বলে দিচ্ছি। ওকে, বলেই মেয়েটি চলে গেল। আমি এতক্ষণ সব শুনছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশাকে পেয়ে। তারপর আমি ঘুম থেকে উঠলাম। আমার ওঠা থেকে দিশা বলল, তুমি কখন উঠলে? মাত্রই উঠলাম। যাও ফ্রেশ হয়ে আসো বাইরে থেকে। তুমি আসলে আমরা চলে যাব। আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। ওকে, বলে আমি ফ্রেশ হতে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দিশা রেডি। আমি দিশাকে বললাম, চলো তাহলে যাওয়া যাক। আমার না অনেক ভয় লাগছে। কিসের ভয়? বিলটা তো অনেক বেশি আসবে, কিভাবে দেব? তোমাকে এগুলো চিন্তা করতে বলেছি, তুমি শুধু আমার চিন্তা করবে, ওকে? দিশা বলল, তবুও আবার। আচ্ছা সরি, এখন চলো। চলো, বলে আমি আর দিশা রিসেপশনের কাছে চলে আসলাম। তারপর আমি বললাম, হাই। হ্যালো স্যার, আমাদের বিলটা। আমি চেক করে বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি চেক করে বলল, স্যার আপনাদের মোট বিল 55,700 টাকা। শুনে দিশা হা হয়ে গেল। তারপর আমি দিশার হা বন্ধ করে মেয়েটিকে বললাম, আপনারা কার্ড অ্যাকসেপ্ট করেন তো? জি স্যার, এখানে সব কার্ডই অ্যাকসেপ্ট করা হয়। ওকে ওয়েট, বলে আমি আম্মুকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? না আম্মু, একটু টাকা লাগতো। কত? আমার ব্যাংক কার্ডে 4 লাখ টাকা পাঠিয়ে দিতে বলো আব্বুকে। ওকে, 5 মিনিট পর চেক কর। থ্যাংক ইউ আম্মু। শোন, কালকে তো ঈদ, তোরা কবে আসবি? আমার একটা ছোট্ট কাজ আছে।
আজকে সেই কাজটা সেরেই রাতের গাড়িতে উঠব। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য অপেক্ষা করব, সাবধানে আসিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা রেখে দিলাম। তারপর কার্ড দিয়ে বিল পেমেন্ট করে দিলাম। সব শেষে রিসেপশনের মেয়েটাকে ধন্যবাদ ও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলাম। দিশা আমার হাতটা শক্ত করে ধরে আছে। তারপর দিশা আমাকে বলল, এখন কি করবা? আমার একটা ছোট্ট কাজ আছে। কি কাজ? আমাকে তোমার চাচার বাসায় নিয়ে চলো। না, আমি তোমাকে ওখানে নিয়ে যাব না, আর আমিও কখনো ওই বাসাতে যাব না। আমি তোমার সাথে যাব, ভয় পেও না। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, তুমি একটু চলো না প্লিজ। আমার অনেক ভয় করছে। আমি আছি তো, আমাকে ভরসা করো না তুমি? আমার জীবনের সব আশা ভরসাই তো তোমাকে ঘিরে, তাহলে এত ভয় পাচ্ছ কেন? ঠিক আছে চলো বলে একটা সিএনজি নিলাম, আর যাওয়ার সময় এটিএম বুথ থেকে ব্যাংক কার্ড থেকে টাকা তুলে নিলাম। আধ ঘন্টা পরে দিশার চাচার বাসায় পৌঁছে গেলাম। দিশা কলিং বেল চাপতে ভয় পাচ্ছে। আমি দিশার পেছনে আছি। দিশাকে সাহস জুগিয়ে কলিং বেল চাপ দিতে বললাম। চাপ দিতে ভেতর থেকে তার চাচি এসে দরজা খুলে দিল। দিশা নিচ দিকে হয়ে আছে। দিশাকে দেখে তার চাচি রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে বলল, হারামজাদি মেয়ে, পালিয়ে যাওয়া হয়েছিল, সেই তো সুরসুর করে আবার চলে আসা লাগলো। দিশার চাচির চিৎকারে এতক্ষণে দিশার চাচা আর চাচাতো বোন রিয়াও এসে দরজার সামনে হাজির হলো। তারপর ওর চাচাকে বলল, দেখেছ তোমার ভালো অতি ভদ্র ভাতিজির কাণ্ড, তার জন্য আর এ বাড়ি নয়, ওর বাড়ি এখন রাস্তা। তোর জন্য আর এ বাড়িতে জায়গা নেই, তুই বের হই বাড়ি থেকে। কোন সাহসে এই বাড়িতে পা রেখেছিস? বলেই ওর চাচি যেই দিশাকে থাপ্পড় মারতে যাবে তখনই ওনার হাতটা আমি ধরে ফেলি আর বলি, আমি থাকতে দিশার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবেন না, থাপ্পড় মারা তো দূরের কথা। বলে ওনার হাতটা ছেড়ে দিলাম। আর তখন উনি বললেন, দেখেছ তোমার অতি ভদ্র ভাতিজির কাণ্ড, রূপের জাদু দিয়ে একটাকে ফাঁসিয়েছে, সেজন্য তো পাওয়ার দেখাচ্ছে। তারপর আমি জোরে ধমকি সুরে বলে উঠলাম, শাট আপ। আমার ধমকি শুনে উনি একটু চুপসে গেলেন। তারপর আমি বললাম, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। রিয়া বলল, ভাইয়া আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে আমি ম্যাগাজিনে দেখেছি তাই না? কিসের ম্যাগাজিন? চাচি বলল। রিয়া বলল, বাংলাদেশের সাকসেসফুল টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। ভাইয়া আমি কি ঠিক? আমি বললাম, জি। দিশাও আমার দিকে অবাক হয়ে তাকালো, কারণ দিশাকে এটা কখনোই বলিনি। তারপর রিয়া আবার বলল, ভাইয়া আপনি দিশার কে হন? আমি দিশার জামাই, দিশা আমার বউ। এবার দিশার চাচিও এখন চুপ করে আছে। তারপর আমি বললাম, মানুষকে মানুষ হিসেবে বিচার করবেন, টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত না। আপনি দিশার সাথে যেরকম আচরণ করেছেন, যত কষ্ট দিয়েছেন, খুন্তিরও ছ্যাঁকা দিয়েছেন, একবার ভাবুন তো, বিয়ের পর আপনার মেয়ের সাথে কেউ এরকম করলে কখনো সহ্য করতে পারবেন? আর দিশা যদি আপনার মেয়ে হতো, কখনো কি এরকম করতে পারতেন? ওর অপরাধ কি ছিল? ছোটবেলায় ও ওর মা বাবাকে হারিয়েছে, এটাই কি ওর অপরাধ? আচ্ছা এখানে ওর দোষ কোথায় বলবেন আমাকে? ছোটবেলা থেকে মায়ের আদর কখনো পায়নি ও, তাই আপনার আশ্রয় আসে। আর আপনি কি করলেন? ওকে কাজের মেয়ে বানিয়ে দিলেন। তাহলে ওর মনে মায়ের সম্মান কোথা থেকে আসবে? একবারও কি ভেবে দেখেছেন? ওকে ঠিকভাবে খেতেও দেননি, আবার পড়তেও দেননি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে, আর দিশা নীরবে কাঁদছে। তারপর আমি ওনাদের বললাম, যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনারা তো এত বছর দিশাকে কিছু দিতে পারেননি, না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে খেতে, আর না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে পড়তে। তাই আমি দিশার জামাই হয়ে কাল ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদের কাপড় আর খাওয়া বাবদ 3 জনকে 3 লাখ টাকা দিলাম। ইজ দ্যাট এনাফ নাকি আরও লাগবে? লাগলে জানাবেন। বলে 3 লাখ টাকা দিশার চাচির হাতে ধরিয়ে দিলাম আর বললাম, দিশা আপনাদের কাছে থাকতে আসেনি, ও আপনাদের থেকে শেষ বিদায় নিতে এসেছে। আজ থেকে দিশা নামের কেউ ছিল সেটা আপনারা ভুলে যাবেন। আপনারাও ভালো থাকবেন আর আমাদেরও ভালো থাকতে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিশা চলে এসো বলেই আমি দিশার হাত ধরে চলে আসতে লাগলাম। পেছন থেকে ওনারা অনেকবার ডাকলো, কিন্তু তাদের কথায় কান্না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসেও দিশার কান্না থামছে না, তাই আমি বললাম, প্লিজ কান্না করো না, আমি বেঁচে থাকতে তোমাকে আর কাঁদতে দিব না। তোমার সব ছোট ইচ্ছে এই রাকিব পূরণ করবে। এটা কষ্টের কান্না নয়, খুশির কান্না। আজকে অন্তত আমাকে মন খুলে কাঁদতে দাও। তারপর দিশা কিছুক্ষণ কান্না করে শান্ত হলো। তারপর আমার হাত ধরে বলল, এখন কোথায় যাবা? আরেকটা ছোট্ট কাজ বাকি আছে। আবার কি কাজ? তোমাকে বিয়ে করা। এখনই? কেন? কারণ আমি চাই তোমার আমার সম্পর্ক একটা পবিত্র দিন, মানে ঈদ দিয়ে শুরু হোক। আজকে তো রোজার শেষ দিন, তাই আমি আজকেই ইফতারের পর তোমাকে বিয়ে করব। তোমার চিন্তাভাবনা খুব সুন্দর, এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। বলে দিশা আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি বললাম, চলো এখন কাজী অফিসে যাওয়া যাক। চলো বলে আমি দিশা
একটা রিক্সা নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছেও গেলাম, কিন্তু আমি চাচ্ছিলাম ইফতারের পর একটু রাত হলে বিয়ে করতে, কেননা ঈদের রজনী পড়বে তখন। তাই পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আমার পাশে দিশা হাতে হাত রেখে আর মাথা আমার কাঁধের উপর রাখলো। এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর ইফতারের সময় হলো। এরপর এই বছরের শেষ ইফতারটা দিশার সাথে করে নিলাম। তার একটু পরেই পাশে একটা কাজী অফিসে আমি আর দিশা গিয়ে বিয়েটা করে নিলাম। এখন দিশা আর আমি স্বামী স্ত্রী। এখানে আর কোনো কাজ নেই, তাই রাত্রি 9টায় বাসের টিকিট কাটলাম বগুড়া যাওয়ার জন্য। এখন আমি আর দিশা বাসের মধ্যে পাশাপাশি বসে আছি। দিশা আমার কাঁধে মাথা রেখে আমি আম্মুকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরা আসছিস? হ্যাঁ আম্মু, আমরা বাসে আছি। আম্মু, আমি বিয়ে করে ফেলেছি দিশাকে। আলহামদুলিল্লাহ। আমার বউকে বরণ করতে রেডি থাকো। অবশ্যই, আমি তোদের জন্য অপেক্ষা করছি। আম্মু শোনো, বলো। ঈদ মুবারক। ঈদ মুবারক। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বাস চলতে লাগলো তার আপন গতিতে। দিশা আমার কাঁধের উপরই ঘুমিয়ে পড়েছে। এখন রাত 12টা 5 বাজে। ফেসবুকে গিয়ে আমার ঈদ মোবারক জানিয়ে পোস্ট করলাম। তারপর আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও ঘুম ধরল না। অবশেষে রাত 1টা 27 বাস বগুড়া বাস স্ট্যান্ডে এসে থামলো। আমি দিশাকে ডেকে ঘুম থেকে তুললাম। দিশা, দিশা, ওঠো, আমরা বগুড়া পৌঁছে গেছি। কখন? তুমি ঘুমিয়েছিলে, এখন ওঠো। তারপর দিশাকে তুলে আমরা বাস থেকে নামলাম। ঈদের আগের রাত, সবাই যে যার মতো বাসায় ফিরছে, তাই এত রাতেও সব গাড়ি চলাচল করছে। এজন্য খুব সমস্যা হলো না। অবশ্য আমাদের নিজেদেরই গাড়ি আছে, কিন্তু আমি সাধারণভাবে চলতেই পছন্দ করি। যাই হোক, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আধ ঘন্টার মধ্যে দুপচাচিয়া এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা 13, কিন্তু দিশা আবার ঘুমিয়ে পড়েছে। হয়তো মেয়েটা সত্যি অনেক ক্লান্ত, তাই আগে রিক্সা ভাড়া মিটিয়ে নিলাম। আর ঈদ উপলক্ষে রিক্সাওয়ালা মামাকে কিছু টিপসও দিলাম। উনি অনেক খুশি হলেন। তারপর আমি দিশাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিলাম। বাসায় দরজায় কলিং বেল চাপতে ভেতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দিশা? আম্মু। মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম সাক্ষাৎ পরি। কিন্তু ওর কি হয়েছে? তোর কোলে কেন? কিছু হয়নি, ও অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। আর আমি ওকে ডাকও দেইনি। ঠিক আছে, ওকে তোর রুমে নিয়ে যা। আব্বু কোথায়? তোর কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। ডেকে দিব? না থাক, কাল সকালেই কথা বলে নিব। ঠিক আছে, দিশাকে রুমে নিয়ে যা। আর তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। না আম্মু, আমি আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও ঘুমিয়ে পড়িস। ওকে। বলে আমি আমার রুমে দিশাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলাম। তারপর রুমে গিয়ে আমার খাটে গিয়ে দিশাকে শুয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে গিয়ে একেবারে গোসল সেরে নিলাম, কারণ সারাদিন গোসল করা হয়নি। গোসল সেরে কাপড় চেঞ্জ করে নিলাম। দিশার দিকে দেখি দিশা একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপর আমিও খাটে গিয়ে বসে পড়লাম। আমারও অনেক ঘুম পাচ্ছে, কিন্তু দিশা এমন কোনাকুনিভাবে শুয়ে আছে, আমি না দিশার ডান পাশে ঘুমাতে পারবো আর না বাম পাশে ঘুমাতে পারবো। তাই একটা বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। সোফায় বালিশ থেকে ধপাস করে শুয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা 40, তাই ঘুমানোর চেষ্টা করলাম। ফজরের আজান দিতে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আব্বু আম্মু উঠে গেছে। আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম। আব্বু আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। তোমরা এত সকালে এখানে দাঁড়িয়ে আছো যে? তোর জন্য অপেক্ষা করছিলাম। কেন? তোর আব্বু তো দিশাকে দেখেনি, আর কালকে আমি দিশাকে কিছু দিয়ে বরণ করতে পারিনি। তাই চল আমরা একসাথে গিয়ে দিশাকে সারপ্রাইজ করে দিই। আচ্ছা ঠিক আছে, চলো। বলে আমি, আব্বু আর আম্মু সবাই মিলে আমার রুমে চলে আসলাম। এসে দেখি দিশা উঠে নামাজ আদায় করছে। আমার রুমটাও অনেক সুন্দর করে গুছিয়েছে। এত কম সময় এত কিছু কেমনে বুঝতে পারলাম না। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। দিশা নামাজ শেষ করে জানামাজ থেকে উঠে ইশারায় জিজ্ঞাসা করলেন, ইনারা কে? আমি বলে উঠলাম, দিশা শোনো, এটা আমার আম্মু আর এটা আমার আব্বু। দিশা বলল, আসসালামু আলাইকুম আম্মু আব্বু। বলেই দিশা পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখনই আম্মু দিশাকে ধরে উপরে তুলে বলল, ওয়ালাইকুম আসসালাম মা। থাক থাক, পায়ে ধরে সালাম করতে হবে না। তুমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে। রাকিব তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই ঠিকভাবে দেখিওনি আর বরণও করতে পারিনি, তাই এখন এলাম। অনেক ভালো করেছেন আম্মু। সরি, কাল রাতে একটু ক্লান্ত ছিলাম। সমস্যা নেই মা। আব্বু আপনি কেমন আছেন? দিশা বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আপনাদের পেয়ে অনেক ভালো হয়ে গেছে আব্বু। মামুনি, আজকে তো ঈদ, তাই ঈদ উপলক্ষে তোমাকে আমি এই নেকলেস উপহার দিলাম। দেখো তো পছন্দ হয়েছে কিনা।
আম্মু বলল, দিশা, আমি তোমার জন্য এই শাড়ি কিনে রেখেছিলাম, আর আমার তরফ থেকে ঈদ উপলক্ষে এই আংটিটা তোমার। দেখো তো এগুলো পছন্দ হয়েছে কিনা। দিশা বলল, এগুলো খুব সুন্দর আব্বু এবং আম্মু। বলেই দিশার চোখটা পানিতে ছলছল করে উঠল। তা দেখে আম্মু বলল, আরে আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? এই খুশির দিনে কেউ কাঁদে? আসলে এভাবে আমাকে কেউ ভালোবাসেনি, সবার শুধু অবহেলারই পাত্রী হয়েছে। আর এভাবে কখনো বলবে না, আমরা আছি না? হ্যাঁ, এখন আমরাই তোমার বাবা মা। এরপর এগুলো বললে বা কাঁদলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না, বুঝলে? এখানে তোমাকে কাঁদার জন্য আনিনি, তুমি নিজে খুশি থাকবে আর আমাদেরও খুশি রাখবে, বুঝলে? জি আম্মু। শোনো, আজ তো ঈদের দিন, তুমি গোসল করে এই শাড়িটা পরে নিচে আসবে, কেমন? তোমার আব্বু আর রাকিব ঈদের নামাজ পড়তে যাবে, আর তুমি আর আমি মিলে ওদের জন্য অনেক রান্না করব। ওকে? ওকে আম্মু। এতক্ষণ আমি শুধু দিশা, আম্মু আর আব্বুর কথাই শুনে যাচ্ছিলাম। আমি কিছু বলছিলাম না। ওনাদের কথা শেষ হতে আমি অভিমানী কণ্ঠে বলে উঠলাম, বাহ, ছেলের বউকে পেয়ে ছেলেকেই তো ভুলে গেলে আব্বু আম্মু। দিশা বলল, হ্যাঁ তাই ভাবো, এখন থেকে তারা আমার আব্বু আম্মু। বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরল। তাই আমিও আব্বু আম্মু দুজনকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, বললেই হলো, এটা শুধু আমার আব্বু আম্মু, আমি তাদের ভাগ কাউকে দেব না। তখন আম্মু হাসতে হাসতে বলল, আচ্ছা ঝগড়া করো না তোমরা, আমরা দুজনেরই আব্বু আম্মু। তারপর আব্বু আম্মু নিচে চলে গেল। আমি দিশাকে বললাম, দিশা তুমি তো খুশি? আমি অনেক খুশি। ওকে, এখন যাও গোসল করে আসো। আম্মু কি বললো শুনুনি? এই শাড়ি পরে আম্মুর সাথে রান্নায় হেল্প করতে। আগে তুমি যাও, তোমার তো ঈদের নামাজ পড়তে যেতে হবে। তাহলে চলো দুজন একসাথে করি। বলেই আমি দুষ্টুমির হাসি দিলাম। দিশা আমার দুষ্টুমি ধরে ফেলে মুচকি হাসি দিয়ে বলল, এই যাও তো তুমি। বলেই আমাকে ওয়াশরুমে ধাক্কা দিতে দিতে নিয়ে গেল। আমি আবার বললাম, একসাথে করলে কিন্তু ভালোই হতো। আবার বলেই ওয়াশরুমের ভেতর পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। দিশা বাইরে থেকে বলল, রাকিব শোনো। বলো। একসাথে গোসল করবে? আবার ফাজলামি করে? আচ্ছা সরি, বলো কি বলবে। গোসল করে কাপড়গুলো রেখে এসো, আমি কেচে দিব। আচ্ছা। তারপর আর কিছু না বলে গোসলটা সেরে নিলাম। টাওয়াল পরে আছি। আমি দিশাকে বললাম, দিশা দরজাটা খুলে দাও, আমার হয়ে গেছে। সত্যি তো? সত্যি। তারপর দিশা বাইরে থেকে দরজা খুলে দিল। আমি বের হয়ে আসলাম। তারপর দিশা আবার গোসল করতে ওয়াশরুমে গেল, গিয়ে আমার কাপড় আগে কেচে দিল। তারপর দিশাও গোসল সেরে বাইরে আসলো। ততক্ষণে আমি ঈদের পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হলাম। দিশা আমাকে বলল, রাকিব তুমি একটু বাইরে যাও, আমি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দরজাতেই থাকবে। আমি শাড়ি পরে প্রথমে তোমাকে দেখাতে চাই। আচ্ছা। বলেই আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। প্রায় 15 মিনিট পর দিশা ভেতর থেকে ডেকে বলল, রাকিব তুমি ভেতর আসতে পারো। তারপর আমি দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখি দিশা শাড়ি পরেছে, কিন্তু একদম ঠিকভাবে পরতে পারেনি। আমি এরকম শাড়ি পরা দেখে অনেকটা জোরেই হেসে উঠলাম। আমার হাসি দেখে দিশার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এই খবরদার হাসবে না। হাসবে না তো কি করব? এই শাড়ি পরা হয়েছে তো দেখতে যখন পাচ্ছ তখন আমায় পরিয়ে দিলেই পারো। তো সেটা কি আমায় বলেছ? বলতে হবে কেন? তুমি দেখতে পাচ্ছ না নাকি বউকেও পরিয়ে দিতে লজ্জা পাচ্ছ? আরে না, লজ্জা পাবো কেন? তারপর আমি দিশার কাছে গিয়ে বললাম, খুলে ফেলো। দিশা অবাক হয়ে তাকিয়ে বলল, কি খুলবো? আরে শাড়ি খুলো, ঠিকভাবে পরিয়ে দিই। আচ্ছা। তারপর আমি দিশাকে সুন্দর করে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর সময় দিশা আমাকে বলল, আচ্ছা তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো কেমনে? আগে কাকে পরিয়েছ? দিশাকে রাগানোর জন্য আমি বললাম, পরিয়েছি তো। দিশা চোখ বড় বড় করে বলল, কাকে পরিয়েছ? আমার মামাতো বোনকে। দিশা রাগী কণ্ঠে আর চোখ লাল করে আমাকে বলল, তারপর? তারপর তো আমি তার থেকে চোখ সরাতেই পারছিলাম না। যা, তুই তোর মামাতো বোনের কাছেই যা, আমাকে শাড়ি পরাতে হবে না। আমি শাড়ির কুচি করছিলাম। কথা বলেই দিশা আমার থেকে কুচিটা কেড়ে নিয়ে মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। তারপর আমি বললাম, সত্যি কি যাব? যা, কে আটকেছে? ঠিক আছে, আমি চলেই যাই। আমার জন্য হয়তো মামাতো বোন সেমাই নিয়ে অপেক্ষা করছে। এই কথা বলা মাত্র দিশা ওই অবস্থায় আমার কাছে এসে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই শুধু গিয়ে দেখ, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি তোকে যেতে দিব না, তুই শুধু আমাকেই শাড়ি পরিয়ে দিবি। তারপর আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এটা কি করলে? আবার প্রথম থেকে শাড়ি পরাতে হবে? তো পরাও। তারপর আমি আবার দিশাকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। কুচি করে দিশাকে বললাম, নাও এটা তুমি গুজে দাও। আমি পারবো না, তুমিই দাও। তারপর আমি দিশার শাড়ির কুচিটা গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে একদম কেঁপে উঠল। তারপর দিশা আবার আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, ছাড়ো দিশা, আমাকে নামাজ পড়তে যেতে হবে তো। তারপর দিশা আমাকে ছেড়ে দিল। আমি আর আব্বু ঈদের নামাজ পড়তে মাঠে চলে আসলাম, আর দিশা আম্মুর রান্নায় হেল্প করতে লাগলো। নামাজ শেষে আমি আর আব্বু কোলাকুলি করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রান্না শেষ, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই একসাথে খাবো। দিশা উপরে আছে, ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মু বলেই আমি আমার রুমে চলে আসলাম। আমাকে দেখেই দিশা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মুবারক বলেই দিশা আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর আমাকে বলল, এখন আমার সালামি দাও। ও আচ্ছা, এই জন্য সালাম করা হচ্ছে ম্যাডামের। দিশা বলল, এখন বেশি কথা না বলে সালামি দাও। কত টাকা নিবে বলো, তুমি যা দিবে তাতেই খুশি। তারপর আমি দিশাকে 3000 টাকা দিলাম। দিশা অনেক খুশি হয়ে আমার গালে একটা পাপ্পি দিল। তারপর লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। আর এদিকে আমিও লজ্জা লাল হয়ে গেছি। একটু পর আমিও নিচে গেলাম, গিয়ে দেখলাম দিশা আব্বুকে সালাম করছে। তারপর বলল, আব্বু এখন আমার সালামি দেন। আব্বু কত টাকা দিয়েছে জানি না, আম্মুকেও সালাম করে সালামি নিয়েছে। দিশা আসাতে আমাদের বাড়িটা খুশিতে পুরো মাতিয়ে রেখেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু আর দিশা মিলে আমার পছন্দের অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষে আম্মু বলল, রাকিব এই সেমাইটা একটু টেস্ট কর। আম্মু তুমি তো জানো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। কিন্তু দিশা নিজের হাতে তোর জন্য বানিয়েছে। ও আচ্ছা, তাহলে তো খেতেই হবে বলেই আমি সেমাইটা টেস্ট করলাম। তারপর বললাম, অনেক সুন্দর হয়েছে তো, এগুলো পুরোটা আমি খাবো। খাওয়া শেষে আমি রুমে আসলাম। একটু পর দিশাও আসলো। আমি দিশাকে বললাম, দিশা রেডি হও। কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? দিশা অনেক খুশি হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে আমরা বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে সারাদিন অনেক ঘুরলাম। দিশাকে অনেক কিছু কিনে দিলাম, অনেক কিছু খাওয়ালাম। তারপর সন্ধ্যায় আমরা বাসায় ফিরি। এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি, আর দিশা আম্মুর সাথে আজকে সারাদিনের গল্প করছে, কি করেছে কি খেয়েছে এগুলো। রাতের খাওয়া শেষে আমি আম্মুকে বললাম, আম্মু ওই সময় কি আছে? না, কি করে থাকবে, তুই তো সকালে শেষ করেছিস। তারপর খাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। একটু পর দিশা আমাকে রুমে খুঁজে না পেয়ে সেও ছাদে আসলো। এসেই কোনো কথা না বলে আমার কোলে চুপ করে বসে পড়ল। তারপর বুকে মাথা রাখলো। আমি বললাম, কি হয়েছে? কিছু না, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। সারা জীবন এভাবে থাকতে পারবে? সারা জীবন এভাবে আগলে রাখলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমি হব। তোমাকে সারা জীবন আমার ভালোবাসার শেকল দিয়ে আমার সাথে বেঁধে রাখবো। আমিও সারা জীবন এভাবে বন্দী থাকতে চাই তোমারই বাহু ধরে। তারপর দিশা চুপটি করে আমার বুকে মাথা রেখে দুজন চাঁদনি বিলাস করতে লাগলাম। এভাবেই রাকিব দিশার প্রতি কেয়ার আর দিশা রাকিবের প্রতি ভালোবাসার খুনসুটিতে চলতে থাকে তাদের ছোট্ট সংসার। রাকিব, তুমি আরেকটা বিয়ে করো। দিশা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ দিশার মুখে এই কথাটা শুনে আমি চমকে উঠলাম। দিশা আর আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়ের 1.5 বছর পর দিশা এটা কি বলছে? তার মানে দিশা কি আমার সাথে সুখী না? আমি কি তাকে সুখে রাখতে পারিনি? মনে হাজারটা প্রশ্ন ভেসে আসছে। তাই আমি কিছুই না বুঝে দিশাকে বললাম, দিশা কি বলছো তুমি? বুঝিনি। বলছি তুমি আরেকটা বিয়ে করো। কেন? কারণটা তুমি ভালোই জানো। আমি কিছুই বুঝতে পারছি না। আম্মু কিছু বলেছে? দিশা আর কোনো কথা না বলে আমার বুকে নীরবে কান্না করতে লাগলো। কি, আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই তো? তাহলে চলুন আমাদের বিয়ের প্রথম দিকে, মানে 1.5 বছর আগে ফিরে যাই। 1.5 বছর আগে আমি দিশাকে নিয়ে একা একা বিয়ে করেছিলাম কাজী অফিসে। তাই আব্বু আম্মু আবার আমাদের বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিতে চাইল। তাই আজ আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান, মানে বউ ভাত। সেজন্য দিশাকে সাজানোর জন্য অনেক বড় বিউটিশিয়ান আনা হলো, কিন্তু দিশা মানা করে দিল। তাই আম্মুকে দিশা বলল, আম্মু বলো দিশা, আমি এসব বিউটিশিয়ানদের কাছে সাজবো না। কেন? এরা তো বিখ্যাত বিউটিশিয়ান। তবুও প্লিজ আপনি মানা করে দিন না। তাহলে কিভাবে সাজবে? আজকে তো অনেক মানুষ আসবে, একটু না সাজলে কি হয়? সেটা আমি ম্যানেজ করে নিচ্ছি, আপনি মানা করে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আম্মু বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরল। বিউটিশিয়ানদের আম্মু মানা করে দিল, ওরা তাই চলে গেল। বাসায় বিয়ের কাজ, তাই আমি অনেক কাজ করছি। রুমের পাশ দিয়ে যেতেই কে যেন পেছন থেকে কলার টেনে নিয়ে রুমের মধ্যে নিয়ে গেল আমাকে। রুমের ভিতরে নিয়ে গিয়েই সে দরজা আটকে দিল। আমি পেছনে ঘুরে দেখি, এ কি, এটা তো দিশা। আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি ওকে বললাম, কি ব্যাপার দিশা, তুমি আমাকে রুমে এভাবে নিয়ে এলে কেন? কি করব, আমার জামাই এত কাজ করছে, নিজের বউকে সে ভুলেই গেছে কাজের ঠেলায়। বউয়ের জন্য তার কাছে সময় নেই। তারপর আমি দিশার দিকে এগিয়ে যেতে যেতে বললাম, ও আমার বউয়ের বুঝি সময় চাই? এই কি করছো? একদম কাছে আসার চেষ্টা করবে না, বাসা ভর্তি মানুষ অনেক, আমি কিন্তু চিৎকার করব। দাও চিৎকার বলেই দিশার আরো কাছে যেতে লাগলাম। দিশা পেছনে যেতে লাগলো। একসময় দিশা দরজার সাথে ঠেকে গেল। আমিও দিশার অনেক কাছে চলে এলাম। দিশার কাছে যেতেই দিশার চোখটা বন্ধ করে নিল। তারপর দিশার এরকম ভয় পাওয়া দেখে আমার মনে মনে অনেক হাসি লাগছে। তাই কোনো রকমে হাসি চেপে দিশার কপালে আলতো করে চুমু দিলাম। দিশা আমার এমন করা দেখে সেও একটু সাহস পেল আর চোখ খুলল।
তারপর দিশাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। ওই অবস্থায় আমি দিশাকে বললাম, বলো এখন আমাকে কেন ডাকলে? আমার আরও কিছু কাজ আছে। দিশা বলল, কাজকে গুল্লি মারো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলো কি সারপ্রাইজ? আমাকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, তার জন্য শহরের বিখ্যাত বিউটিশিয়ানদের তো আনা হয়েছে, তারা সাজিয়ে দেবে। তাদেরকে আমি আম্মুকে দিয়ে বিদায় করিয়েছি। কেন? তাহলে কে সাজিয়ে দেবে? এই তুমি কি গাধা নাকি? তোমার জন্যই তো এত কিছু করলাম, তুমি সাজিয়ে দেবে? তারপর আমি দিশাকে জড়িয়ে ধরা অবস্থা থেকে ছেড়ে দিয়ে অবাক হয়ে বললাম, সত্যি তুমি আমার জন্য তাদেরকে বিদায় করেছ? আমি সাজিয়ে দেব তোমাকে? জি, আমার একমাত্র জামাই। থ্যাংক ইউ আমার কিউটি বউ। এখন তুমি গোসল করে আসো, আমিও ততক্ষণ একটু কাজ করে আসি। না, তোমার কোথাও যাওয়া নেই, কাজ করার অনেক আছে। তুমি এখানে বসে থাকো, আমি গোসল করে আসি। কিন্তু আবার কিন্তু বলে? আমি যেটা বলেছি সেটাই। ওকে আমার সোনা বউ। এই তো আমার কিউট জামাই। আমি একটু দুষ্টুমি করে দিশাকে বললাম, দিশা আমিও তোমার সাথে গোসল করতে আসি। ফাজিল ছেলে, বসো এখানে। ওকে। তারপর দিশাও মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর দিশা ওয়াশরুম থেকে বের হলো। শাড়ি পরে বের হয়েছে, চুল বেয়ে টপ টপ করে কোমরে পানি পড়ছে। মনটাকে যেন ঘায়াল করে দিল। তারপর দিশা আমাকে বলল, এভাবে কি দেখছো? আমার বউকে দেখি। আগে কখনো দেখনি? দেখেছি, কিন্তু আমার বউটা আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে, সেটা খেয়াল করিনি। থাক, আর পাম দিতে হবে না। রাকিব কখনো পাম দেয় না। যাই হোক, তুমি বিয়ের জন্য কি পরবা, শাড়ি নাকি লেহেঙ্গা? দুটোই আছে। আমি বাঙালি নারী, শাড়িই আমার অহংকার। এসব বিদেশি কালচার আমি মানতে পারবো না, তাই শাড়িই পরবো। গুড ডিসিশন, আমিও এটাই চাই। তা তুমি যে শাড়ি পরেছ তাই বলে এটা? আরে না, বিয়ের শাড়ি আলাদা। তারপর দিশা ওয়ার্ড্রপ থেকে একটা সুন্দর শাড়ি বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও। এটা আমি কি করব? আরে গাধা, তুমি তো শাড়ি পরিয়ে দেবে নাকি? ও সরি। তারপর আমি দিশাকে বললাম, নাও খুলে ফেলো। কি খুলবো? আরে ওই শাড়ি খুলে ফেলো, এটা পরতে হবে না। ও আচ্ছা ঠিক আছে, বলেই দিশা আগের শাড়িটা খুলে ফেলল। তারপর আমি দিশাকে শাড়ি পরানোর জন্য প্রথমে শাড়ির এক কোণা দিশার পেটের ওখানে গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে আছে। তারপর একটা রাউন্ড দিয়ে কুচি করার জন্য রেখে বাকি অংশ আঁচল হিসেবে দিশার কাঁধে তুলে দিলাম। তারপর আমি শাড়ির কুচি ধরে দিশার পেট বরাবর গুজে দিলাম, আর সাথে সাথে দিশাও আমাকে জড়িয়ে ধরল। তারপর দিশাকে ড্রেসিং টেবিলের সামনে বসালাম আর কাঁধে মাথা রেখে বললাম, বাহ, আমার বউকে তো অনেক সুন্দর লাগছে। এখন সাজিয়ে দাও। তারপর আমি দিশার কথা মতো ওকে সাজিয়েও দিলাম। অবশ্য দিশাই ডিরেকশন দিয়েছে আর আমি শুধু সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর দিশার মাথায় শেষে ঘোমটাটা তুলে দিলাম। একদম বউ বউ লাগছে দিশাকে। তারপর দিশা আমাকে বলল, যাও তুমি গোসল করে আসো। আচ্ছা বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। গোসল সেরে বাইরে এসে আমিও শেরওয়ানি পরে নিলাম। দিশা বলল, পাগড়িটা আমি দিয়ে দিই। আচ্ছা দাও। তারপর দিশা আমার মাথায় পাগড়ি দিয়ে দিল। দিশা আমাকে বলল, বাহ, আমার জামাইকে তো অনেক কিউট লাগছে। নিচে অনেক মেয়ে আছে, আমার জামাইয়ের নজর লাগবে বলেই দিশার চোখের কাজল আমার কানের নিচে দিয়ে দিল। তারপর বলল, হ্যাঁ এখন ঠিক আছে, চলো নিচে যাবে না? সবাই আমার জন্য অপেক্ষা করছে। এভাবে যাব না। তাহলে কিভাবে যাবা? আমাকে কোলে করে নিয়ে চলো। তুমি কি পাগল হয়েছ? নিচে কত আত্মীয় স্বজন আছে, তারা কি মনে করবে? দিশা বলল, আমার জামাইয়ের কোলে করে যাব, তাতে কার কি? নিচে গিয়ে কি বলবে? যদি কেউ জিজ্ঞেস করে বলবো আমার পায়ের ব্যথা। বাহ, কি হিটলারি বুদ্ধি। এখন বেশি কথা না বলে কোলে নাও। কি আর করার, দিশার কথা মতো ওকে কোলে তুলে নিলাম। ওরে বাবা, এত ভারী কেন? দিশাকে কোলে নিয়ে ওকে বললাম, দিশা তোমার ওজন জানি কত? কেন, কি হয়েছে? আরে বলো না প্লিজ। 49 কেজি। কেন, আমি মোটা বুঝি? আরে না, আমার তো 1 কেজি কমই লাগছে। হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি চলো। ওকে ম্যাম। বলেই আমি দিশাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগলাম। সিঁড়ির কাছে যেতেই সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় কোনো এলিয়েন দেখছে। সবার তাকিয়ে থাকা দেখে দিশা মনে হলো লজ্জা পেয়েছে, তাই ও আমার বুকে মাথা রেখে মুখ লুকালো। মনে মনে ভাবলাম, শালা আমি এখন কি দিয়ে মুখ লুকাই? স্টেজের কাছে আসতেই দিশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম। আমার আম্মু আমার কাছে এসে বলল, কিরে দিশার কি হয়েছে, তুই কোলে করে নিয়ে আসলি যে? আম্মু, ওর পায়ে একটু ব্যথা লেগেছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্য কোলে করে নিয়ে আসলাম। কি করে লাগলো সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। আমি গেলাম বলেই সেখান থেকে কেটে পড়লাম। না হলে যে আরো কত প্রশ্নের সম্মুখীন হতে হতো আল্লাহ জানে। দিশা যেহেতু আমাকে এরকম করতে বাধ্য করেছে, তাই দিশাকেই ফাঁসিয়ে দিলাম। এখন আম্মু দিশাকে জিজ্ঞাসা করলো। আম্মু বলল, দিশা মা, পায়ে লাগলো কি করে? দিশা বলল, মানে আম্মু সিঁড়িতে উঠতে গিয়ে লেগেছে। একটু দেখে শুনে চলতে পারো না? সরি আম্মু। আমি অন্য স্টেজে বসে আছি, অনেক আত্মীয় স্বজন এসেছে। আব্বুর অনেক বিজনেস পার্টনারের সাথে আমাদের অনেক রিলেটিভ। মানুষে আমাদের বাসাটা গিজগিজ করছে। আমার বন্ধুরাও এসে হাজির হলো।
এসে মেহেদি বলল, কিরে বর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শালা, তোদের এতক্ষণে আসার সময় হলো? সরি দোস্ত, বিয়ের গিফট কিনতে দেরি হয়ে গেল। তাই নাকি? তা কি এনেছিস দেখি? না, পরে দেখিস। আমি তো এখনই দেখব। মনে হচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ। তাই আমি ওদের থেকে কেড়ে নিয়ে গিফট খুললাম। শালারা দেখি আমার জন্য মাটির হাঁড়ি পাতিল সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে। আবার ওদের গিফট দেখে অনেক হাসি পেল, কিন্তু নতুন বর তাই হাসলাম না। এই তোদের গিফট? আমরা আনকমন জিনিস দিতে পছন্দ করি। কিরে মেহেদি, এই বলদ এত কথা শিখলো কেমনে? বলেই আমরা সবাই মিলে হাসতে লাগলাম। তারপর মেহেদি বলল, শেষ পর্যন্ত তুই তাহলে দিশাকে বিয়ে করে নিলি? আমি বলেছিলাম ও এমন মেয়ে নয়। তা ভাবি তো অনেক সুন্দর। নজর দিবি না? বিয়ের কাজ শেষে মেহমানদের খাওয়া দাওয়া করানো হলো। আত্মীয় স্বজনের ভিড়ে আর মেহমানদারি করতে আমারই আর খাওয়া হলো না। সন্ধ্যার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল। সব আত্মীয় স্বজনরা চলে গেছে। আম্মু আমার কাছে এসে বলল, দিশাকে উপরে নিয়ে যা। আমাকে নিয়ে যেতে হবে কেন? ও যাক। আরে গাধা, ওর পায়ে ব্যথা না, কিভাবে যাবে? আরে বাহ, তারা দেখছি মিথ্যাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। তারপর আমি বললাম, ও সরি, মনে ছিল না। তারপর আমি দিশার কাছে গেলাম। দিশা আমাকে বলল, কিছু বলবে? তোমাকে আবার কোলে নিয়ে যেতে হবে। কেন? আরে আমার গাধি, সকালে যে নাটক করেছিলে এটা তো আম্মু সত্যিই ভেবেছে তাই। হ্যাঁ, খবরদার আমাকে গাধি বলবা না, তাহলে তো আমারই ভালো। নাও, কোলে নাও। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে। বেশি কথা না বলে কোলে নাও। বলেই আমি দিশাকে আবার কোলে তুলে নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে দিশাকে আমার রুমে নিয়ে আসলাম। তারপর আমি বললাম, আচ্ছা তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে, আম্মু একা সামলাতে পারবে না। আচ্ছা বলেই দিশা ওয়াশরুমে চলে গেল, আর আমিও নিচে চলে আসলাম। একটু পর দিশাও চেঞ্জ করে নিচে চলে আসলো। দিশাও কাজে লেগে পড়লো। আম্মু অনেক বারণ করা সত্ত্বেও দিশা কাজ করলো। কাজ শেষ করতে প্রায় রাত 10টা বেজে গেল। অনেক ক্ষুধা লেগেছে। তাই আম্মুকে বললাম, আম্মু কিছু খাবার হবে, অনেক ক্ষুধা লেগেছে। কেন, দুপুরে খাওয়া দাওয়া করিসনি? না, সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি দিশাকে দিয়ে উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে বলেই আমি উপরে চলে গেলাম। উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর দিশাও খাবার খেয়ে নিল। খাটে বসতে দিশা আমাকে বলল, আমি খাইয়ে দিই? ঠিক আছে দাও। তারপর দিশা আমাকে তুলে খাওয়াতে লাগলো। খাওয়ার সময় মনে হলো দিশাও তো দুপুরে কিছু খায়নি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি খেয়েছো? আমি পরে খেয়ে নেব। কেন, আমি খাইয়ে দিলে সমস্যা? কি বলো, সমস্যা হবে কেন? তাহলে বেশি কথা না বলে হা করো দেখি। তারপর আমার কথা মতো দিশা হা করলো, আর আমিও দিশাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবে দুজনকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে দিশা বলল, আমি প্লেটটা রেখে আসি। ঠিক আছে। তারপর দিশা প্লেটটা নিচে রেখে কিছুক্ষণের মধ্যেই আমার রুমে ফিরে আসলো। এসে দেখে আমি ফেসবুক টিপছি। দিশা এসেই কোনো কথা না বলে আমার থেকে ফোনটা নিয়ে অফ করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তাই আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? আজকে সারাদিন অনেক ধকল গেছে, তুমি অনেক ক্লান্ত, তাই প্লিজ আজকে আর ফোন চালিও না, ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি বললাম, আমার এতটা কেয়ার করো কেন তুমি? দিশা বলল, কারণ অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। শোনো। বলো। আমিও কি? আমিও তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। তাহলে এখন ঘুমিয়ে পড়ো প্লিজ। ওকে বলেই আমিও দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। দিশা ঘুমিয়ে আছে, তাই আমি ওকে এই সুযোগে বললাম, আই লাভ ইউ দিশা, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। কিন্তু দিশা আমাকে অবাক করে সে উত্তর দিল, আই লাভ ইউ টু সোনা, আমিও সারা জীবন তোমার হয়ে এভাবে আগলে থাকতে চাই। দিশার কথা শুনে বুঝতে পারলাম দিশা জেগে আছে। কিছুটা লজ্জা পেলাম আমি। লজ্জামাখা মুখ নিয়ে বললাম, তুমি জেগে আছো? তাহলে এখন ওঠো। আমাকে উঠতে হবে। না, আর একটু থাকি না। না, এখন আর এক মুহূর্ত না। তারপর দিশা আমার বুক থেকে উঠে গেল। দুজন ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করছি। হঠাৎ নাস্তার টেবিলে আব্বু বলে উঠল, রাকিব। জি আব্বু। তোদের তো এখনো হানিমুন হয়নি তাই না? আব্বুর কথা শুনে দিশা আমার দিকে লজ্জা মাখা মুখ নিয়ে তাকালো। ও লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তখন আম্মু বলল, একদম আমার মনের কথা বলেছ। তা তোমরা কোথায় যেতে চাও বলো? মালদ্বীপ থেকে ঘুরে আসি আব্বু। কি বলো? দিশা আমাকে পা দিয়ে স্পর্শ করতে আমি দিশার দিকে তাকালাম। দিশা ইশারা আমাকে নিষেধ করলো। তার মানে দিশা দেশের বাইরে যেতে চায় না। আমাদের চুপ থাকা দেখে আব্বু আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো কোথায় যেতে চাও? আমি বললাম, আব্বু আপনি দিশাকে জিজ্ঞাসা করেন ও কোথায় যেতে চায়। ও যেখানে যাবে আমি সেখানেই রাজি। ও তো বলো দিশা মামুনি, তোমরা কোথায় যেতে চাও? তখন দিশা বলল, আব্বু আমরা যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত মামুনি? আমাদের সাথে আপনাদেরও যেতে হবে। কি বলছো মামুনি? হানিমুন তোমাদের, আমরা গিয়ে কি করব? আমি কোনো কথা শুনতে চাই না, আপনাদেরও যেতে হবে ব্যাস, না হলে আমরা যাব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যেতে চাও বলো? রাকিবের মুখে শুনেছি আপনাদের গ্রামেও নাকি বাসা আছে আর অনেক সুন্দর,
তাই আমি চাই আমরা সকলে মিলে কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চাই। কি, এত জায়গা থাকতে তুমি এই সামান্য গ্রামের বাড়ি যাবে? এটা মোটেও সামান্য ব্যাপার নয় আব্বু। গ্রামটাই আমাদের শেকড়, আর শেকড়ের খুব কাছাকাছি গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর তাছাড়া গ্রামই আমার অনেক ভালো লাগে। চলেন না আব্বু, আমরা সবাই মিলে কয়েকদিনের জন্য ওখানে যাই, অনেক মজা হবে। আব্বু বলল, রাকিবের মা তুমি কি বলো? খারাপ হয় না, যাওয়া যায়। আর তাছাড়া অনেকদিন গ্রামে যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসা যাক। ঠিক আছে, তোমরা সবাই যখন ওখানে যেতে চাও তাহলে আমারও কোনো আপত্তি নেই। দিশা বলল, থ্যাংক ইউ সো মাচ আব্বু। তাহলে কবে যাওয়া যায়? কালকেই চলো তাহলে, আম্মু বলল। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সেভাবে রেডি থেকো, ব্যাগপত্র গুছিয়ে রেখো। আমি ওখানকার কেয়ারটেকারকে খবর দিয়ে রাখছি, ও সব ব্যবস্থা করে রাখবে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলাম। আমি উপরে আমার রুমে চলে আসলাম, আর দিশাও আম্মুর সাথে হাতের কাজগুলো সেরে কিছুক্ষণের মধ্যেই রুমে চলে আসলো। শুয়ে শুয়ে আমি দিশাকে জিজ্ঞাসা করলাম, দিশা, বলো, তোমার কাছে অন্য দেশ ঘোরার একটা সুযোগ থাকতেও তুমি কেন আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইলে? নিজের দেশকে তো ভালো করে দেখার সুযোগ পাইনি, অন্য দেশে গিয়ে কি করব? আর তাজা গ্রামের শান্ত প্রকৃতির মাঝে সন্ধ্যায় তোমার সাথে এক মুহূর্ত সময় কাটালেই আমার জন্য সেটা সেরা হানিমুন হবে। আর আব্বু আম্মুকে নিয়ে যেতে চাইলে কেন? আমরাও তো একা যেতে পারতাম। চুপ করো, ওনারা আমাদের বাবা মা। আমরা মজা করব আর ওনারা বাসায় পড়ে থাকবে, তা হবে না। আমি তো কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি, তাই এখন বাবা মায়ের ভালোবাসা এক মুহূর্তের জন্য মিস করতে চাই না। তাই আমার এই আনন্দের সাথে বাবা মায়ের ভালোবাসার আনন্দটাও পেতে চাই। আমি মনে মনে ভাবলাম, দিশা আমাদের পরিবারে এসেছে মাত্র কয়েকটি দিনে হবে, এর মধ্যেই সবাইকে কত আপন করে নিয়েছে। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশার মতো একটা মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন দিশাকে কখনোই ছেড়ে চলে যাব না। ওর বিপদে ঢাল হয়ে পাশে থাকব। আমার বিড়বিড় করে বলাতে দিশা বলে উঠল, কি বিড়বিড় করে বলছো তুমি? না কিছু না। তাহলে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। তুমিও। তারপর দিশা চুপচাপ আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। এভাবে আমরা কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখে দিশা আমার বুকে নেই। তারপর দেখলাম ওয়াশরুম থেকে বের হলো। আমি দিশাকে বললাম, দিশা, ব্যাগপত্র গুছিয়ে নাও। সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না, আমি গুছিয়ে রেখেছি। কখন? সকালে উঠেই। এখন তুমি উঠে ফ্রেশ হও, আমি নিচে গেলাম নাস্তা রেডি করতে। আচ্ছা বলেই আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে রেডি হতে লাগলাম। আমি কালো পাঞ্জাবি পরেছি আর দিশাকে কালো শাড়ি পরিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখি আব্বু আম্মু রেডি হয়েছে। আমাদের দেখে বলল, বাহ, দুজনকে দেখতে আমার কিউট রাজপুত্র আর রাজকন্যা লাগছে। আমি বললাম, থ্যাংক ইউ আম্মু, তোমাদেরও অনেক সুন্দর লাগছে। হয়েছে, এখন চল। তারপর আমরা চারজন মিলে গাড়ির কাছে গেলাম। আমাদের নিজেদেরই গাড়ি আছে। আমি ড্রাইভিং সিটে বসলাম আর দিশা আমার পাশেই সামনের সিটে বসলো। আর আব্বু আম্মু দুজন একসাথে পেছনের সিটে বসে পড়ল। তারপর আমি গাড়ি ছাড়লাম। অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। মনের ভেতর অজানা ভালো লাগা কাজ করছে। 1 ঘন্টা গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, শহর থেকে বেশ কিছু দূর দূরে। একদম শান্তিপূর্ণ পরিবেশ। গাড়ি পার্ক করতেই বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়ে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হাশেম মিয়া? আল্লাহর মেহেরবানিতে আর আপনার দয়ায় অনেক ভালো আছি স্যার। তারপর দিশাকে দেখিয়ে বলল, এটা আমাদের ছোট ম্যাম সাহেব নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসেন সবাই ভিতরে আসেন, আমি সব ব্যবস্থা করে রাখছি। তারপর আমরা সবাই মিলে ভিতরে চলে গেলাম। হাশেম চাচাকে বলে রাখাতে বাড়িটা আগে থেকে গুছিয়ে রেখেছে। আমি আর দিশা একটা রুমে চলে আসলাম, আর আব্বু আম্মু আরেকটা রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে আসলাম। হাশেম চাচা দুপুরের খাবারের জন্য ডেকে গেল। খাওয়া শেষে আমরা রুমে বিশ্রাম নিচ্ছি। বিকেলে দিশা বলল ও নাকি গ্রামটা ঘুরতে যাবে, তাই আব্বু আম্মুকে বলে আমি আর দিশা গ্রামটা ঘুরতে বের হলাম। গ্রামটা ঘুরে সন্ধ্যায় মনটা একদম হালকা করে আমি আর দিশা বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আব্বু টিভি দেখছে আর আম্মু রান্না করছে। আমরাও আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের গ্রামের বাড়ির উঠানের সামনে একটা পুকুর আছে, আর পুকুরের সামনে একটা দোলনা আছে, তাই রুমে না থেকে পুকুরের পাশে দোলনা এসে বসে আছি। কিছুক্ষণ পর দিশা আমাকে রুমে না পেয়ে সেও দোলনার কাছে চলে আসলো। তারপর আর কোনো কথা না বলে দিশা আমার কোলে বসে আমার বুকে মাথা রাখলো। তখন আমি দিশাকে বললাম, কি হয়েছে? কিছু না। মন খারাপ? না। কফি খাবা? মন্দ হয় না, দাঁড়াও এক্ষুনি আনছি। বলেই দিশা আবার ভিতরে চলে গেল। 5 মিনিট পর দিশা 2 হাতে 2টা কফির মগ নিয়ে আমার কাছে আসলো। একটা মগ আমি নিয়ে দিশাকে বললাম, ধন্যবাদ। তারপর দিশা আমার পাশে বসে পড়ল আর কফি খেতে খেতে বলল, রাকিব, বলো, যদি আমার জীবনের প্রতিটি সন্ধ্যা তোমার সাথে এভাবে কাটাতে পারতাম তাহলে কি খুব খারাপ হতো?
এভাবে বলছো কেন? কয়েকদিন পরেই তো আমরা আবার শহরের জীবনে ফিরে যাব। এভাবে আর কখনো সময় কাটাতে পারবো না, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে তোমাকে নিয়ে গ্রামের বাড়িতে আসবো, ওকে? সত্যি নিয়ে আসবা? সত্যি। তারপর আমরা দুজন কফি খেতে খেতে সন্ধ্যার নিস্তব্ধতা অনুভব করতে লাগলাম। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর দিশা রুমে শুয়ে আছি। দিশা আমার দিকে আর আমি দিশার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, কি কিছু বলবা? না, চুপ করে থাকো, তোমাকে দেখব। কেন? আমাকে আগে দেখোনি? দেখেছি, কিন্তু আজকে একটু বেশি দেখতে ইচ্ছা করছে। কিছু লাগবে? না। আরে বলো, সব কিছু তোমাকে এনে দিতে রাজি। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমার বাচ্চার মা হতে পারলেই হবে। তোমার এই ইচ্ছেও পূরণ করব, বলে আমি দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল, তাই উঠে অজু করে রুমেই নামাজ আদায় করে নিলাম। তারপর দিশাও নামাজ আদায় করে আমাকে বলল, চলো সকালে খালি পায়ে ঘাসের উপর জমে থাকা শিশির কণার উপর দিয়ে হাঁটবো। ঠিক আছে চলো, বলেই আমি আর দিশা খুব সকালে বেরিয়ে পড়লাম। গ্রামের সকালের আবহাওয়া অনেক ঠান্ডা হয়। শীতল আবহাওয়া আর খালি পায়ে শিশিরের ওপর পা দিতেই শরীর কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা বাড়ি ফিরলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে নিলাম। বিকেলবেলা আম্মু রুমে এসে বলল, চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। যাওয়া যায়। কই যাবা? এখান থেকে 10 কিলোমিটার দূরে আরেকটা গ্রামে তোর চাচার বাসা, ওখানে তোর দাদাকে কবর দেওয়া হয়েছে। তোর আব্বুকে ফোন করেছিল তোর চাচা, কবর মেরামত করতে হবে, তাই সেখানে যেতে হবে। কিছু টাকা দিয়ে মিলাদও পরে নিতে হবে। এই সুযোগে বেরিয়েও আসা হবে। আইডিয়া খারাপ না, চলো তাহলে। তারপর আমরা সবাই যাওয়ার জন্য রেডি হলাম। গাড়িতে করে যেতে কিছুক্ষণ সময় লাগছে। চাচা আমাদের দেখে অনেক খুশি হলো। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচু। চাচু বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি রাকিব তাই না? কত ছোট ছেলে, কত কোলে নিয়েছি তোমাকে। আমার কোলে কত হিসু করেছ, এখন কত বড় হয়েছ। আমি মনে মনে বললাম, খাইছে আমার মান সম্মান দিশার সামনে সব খাইছে। কখন কার সামনে কি বলা লাগে চাচু কি এটাও জানে না? চাচুর কথায় দিশা একটু হেসে উঠল। তারপর দিশার দিকে তাকিয়ে চাচু বলল, এটা বৌমা তাই না? আমি বিয়েতে দেখেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো তোমরা ভেতরে আসো। তারপর ভিতরে চলে আসলাম। আমরা সবাই সোফায় বসে আছি। হঠাৎ পেছন থেকে কে জানি আমার চোখটা ধরে ফেলল। তাই আমি বললাম, কে? তারপর একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, কে হতে পারি বলো তো? জানি না, সামনে আসুন প্লিজ। মেয়েটা বলল, না বলতে পারলে সামনে যাব না। আরে চোখ ছাড়ুন প্লিজ। না ছাড়বো না। তারপর আমি বিরক্ত হয়ে মেয়েটিকে সামনে আনার জন্য ওর হাত ধরে হ্যাঁচকা টান মারি, আর মেয়েটিও আমার হ্যাঁচকা টান সামলাতে না পেরে আমার কোলে এসে পড়ে। তারপর আমি দেখলাম একটা অচেনা মেয়ে। মেয়েটি অবশ্য সুন্দর। যাই হোক, এত বর্ণনা দিলাম না, না হলে দিশা রাগ করবে। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি আর মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিলাম, আর তখনই মেয়েটি ইতস্তত হয়ে আমার কোল থেকে উঠে পড়ল আর বলল, সরি। কে আপনি? তখন পাশ থেকে চাচু বলে উঠল, কি বলো রাকিব, তুমি ওকে চিনতে পারোনি? না চাচু, ও কে? আরে ও হলো আমার সেই একমাত্র মেয়ে জান্নাত। কি জান্নাত? ও তো পিচ্চি মেয়ে ছিল, আর কিভাবে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল? আর ও তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমি মোটেই পিচ্চি ছিলাম না ভাইয়া, আর আমি আগে থেকেই সুন্দর। আইসে আগে থেকে সুন্দর? তোর তো আগে নাক দিয়ে পানি পড়তেই থাকতো। জান্নাত বলল, ভাইয়া ঠিক হচ্ছে না কিন্তু, বলেই আমাকে মারতে লাগলো। আমাদের খুনসুটি দেখে সবাই হাসতে লাগলো। আর এতক্ষণ আমি দিশার দিকে খেয়াল করিনি। দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার দিকে কিরকম করে যেন তাকিয়ে আছে, আর ওর এরকম তাকানো দেখে ভয়ে আমি চুপসে গেলাম। তারপর জান্নাতের থেকে একটু ডিস্টেন্সে চলে গেলাম। সন্ধ্যা নেমে আসলো। আমি দিশা জান্নাতের রুমে বসে আছি, জান্নাতও আছে, আর আব্বু আম্মু চাচুদের রুমে। তখন আমি জান্নাতকে বললাম, কিরে তুই আমাদের বিয়েতে এলি না কেন? জান্নাত বলল, তখন তো আমার এইচএসসি পরীক্ষা চলছিল, তাই যেতে পারিনি। কিন্তু না যেতে পারায় আমার ভীষণ মন খারাপ হয়েছিল। ও আচ্ছা ভাই, একটা কথা বলবো? বল। তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। থাক, আর পাম দিতে হবে না। আরে পাম না, মনে হয় সব দিশা ভাবির ভালোবাসার জাদু। তোরা একটু থাক, আমি আব্বু আম্মুর কাছ থেকে আসি। ওকে, বলেই আমি চলে গেলাম। তখন দিশা জান্নাতকে বলল, জান্নাত। জি ভাবি। তুমি কি ওকে ভালোবাসো নাকি? কেন ভাবি? না এমনি, তুমি বলো। তখন জান্নাত একটু ফাজলামি করে বলল, আপনাকে না ভালোবাসলে একটা না হয় চান্স নিতাম। বলেই জান্নাত রুম থেকে বেরিয়ে আসলো কি জানি করতে। একটু পর দিশাও বাহিরে আসলো আর দেখলো আমি জান্নাতের সাথে হেসে হেসে কথা বলছি। ডিনার করতে অনেক রাত হলো, এখন আমাদের ফেরার পালা। চাচু থাকার জন্য অনেক জেদ করলো, কিন্তু থাকলাম না। গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। আমি গাড়ি চালাচ্ছি, দিশা আমার সাথে বসে আছে, আর আব্বু আম্মু পেছনে। দিশা অন্যদিকে তাকিয়ে আছে আমার সাথে, এমনকি আব্বু আম্মুর সাথেও কথা বলছে না। একটু পর বাসায় ফিরলাম।
সবাই ভেতরে চলে গেল আর আমি গাড়ি পার্ক করে 5 মিনিট পর ভেতরে গেলাম। তারপর নিজের রুমে চলে আসলাম। এসে দেখি দিশা শুয়ে পড়েছে। তারপর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম। দিশা অন্যদিকে পাশ কাটিয়ে শুয়ে আছে। আমি দিশার গায়ে হাত দিতেই দিশা আমার হাত ঝাড়ি দিয়ে ফেলে দিল। তার এই আচরণ দেখে আমি ওকে বললাম, কি হয়েছে? দিশা নিশ্চুপ। বলো কি হয়েছে? কিছু না, তুই আমাকে টাচ করবি না। তুই বলাতে বুঝে গেলাম দিশা আমার উপর প্রচণ্ড রেগে আছে। তাই আবার আমি বললাম, বলবা তো আমার দোষটা কোথায়? যাকে কোলে নিয়েছিলি, যার সাথে হেসে হেসে কথা বললি, তার কাছে যা, আমার কাছে কি? এবার বুঝতে পারলাম আসল কারণটা কি। জান্নাতকে দেখে দিশা জেলাস ফিল করেছে। তারপর আমি বললাম, আর কিছু? আমি না থাকলে তো তোর সুবিধাই হতো। বলে নাকি আমি না থাকলে তোরে ভালোবাসার চান্স নিত, আর তুই তো তার সাথে খুব ভালোই ছিলি, দেখলাম তো। আর কিছু? এবার দিশা এক লাফে শোয়া থেকে বসে আমার মুখ থেকে তার মুখ 2 ইঞ্চি দূরত্ব রেখে ধমকের সুরে আমাকে বলল, আর কিছু মানে কি? হ্যাঁ, এগুলো শুনতে তোর মজাই লাগছে তাই না? এদিকে আমার কত কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস? দিশার চোখের কোণে পানি টলমল করছে। তাই আমি বললাম, দিশা তুমি কি কান্না করছো? না, খুশিতে হাসছি। তুইও হাস। সরি, আর কখনো এরকম করবো না। আর তুমি তো শুধু হেসে হেসে কথা বলাই দেখলে দূর থেকে, কিন্তু কি বলল সেটা তো শোনোনি। কি বলেছে? তুমি রুমে যা যা প্রশ্ন করেছে সব আমাকে বলেছে। আরও বলেছে আমি ফাইজলামি করে বলছি। তুমি যদি না থাকতে তাহলে চেষ্টা করে দেখতাম। কি এটাই তো? ও ফাইজলামি করেছে, আর তুমি সেটাতেই রাগ করে কান্না করে দিয়েছ। কেন কান্না করি সেটা তুমি বুঝবে না। আর শোনো, বলো, তুমি আর ওই মেয়ের সাথে কথা বলবে না। তুমি শুধুই আমার। আমি তোমাকে অন্যের সাথে কখনোই দেখতে পারবো না। তার আগে আমি মরে যাব। ধ্যাত পাগলি, কী সব বলো এগুলো? ঠিকই বলি। তুমি অন্যদের যেটাই বলবে সেটা আমাকেই বলবে। তোমার বউকে বলবে, বুঝলা? কারণ তুমি শুধু আমার, একান্তই আমার। আমি মাঝে মাঝে দিশার আমার প্রতি ভালোবাসা দেখে অবাক হয়ে যাই। কেউ এত ভালোবাসা পায় কিনা জানি না। আমার চুপ থাকা দেখে দিশা বলল, কি হলো, চুপ করে আছো কেন? না, এমনি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে শেয়ার করব। লক্ষ্মী বাবুটা আমার, এবার একটু আদর করে দাও। সারাদিন অনেক কষ্ট দিয়েছ। আচ্ছা ঠিক আছে বলেই আমি দিশার কপালে আলতো করে চুমু খেলাম। তারপর দিশা আবার বলল, শুধু কপালে দিলে হবে না, তাহলে সব জায়গায় দিতে হবে। তাহলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো তো? তো সমস্যা কি? আমরা তো স্বামী স্ত্রী, আর আমরা তো এখানে হানিমুনি করতে আসছি। তারপর আমি আর কোনো কথা না বলে দিশার কপালে, গালে, নাকে, থুতনিতে একটা করে পাপ্পি দিতে লাগলাম। দিশা আমার পাপ্পির স্পর্শ পেয়ে সেও আস্তে আস্তে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছে। তারপর দিশায় আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে আসতে লাগলো। এভাবে দুজনেই কন্ট্রোল হারিয়ে চলে গেলাম ভালোবাসার রাজ্যে। আর বাকি কাপলদের মধ্যে যা হয় আমাদের মধ্যে সেরকম কিছু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের শরীরে কোনো কাপড়ের সুতাও নেই। দিশাও ঘুম থেকে উঠে গেছে। তারপর বলল, গুড মর্নিং। গুড মর্নিং। দিশা জড়িয়ে ধরা অবস্থায় আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিশার তাকিয়ে থাকা দেখে আমি বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখা বন্ধ করবে কখন সেটা বলো। কি করব বলো? আমার জামাই তো আমার দিকে তাকাই না, সেজন্য আমি আমার জামাইকে দেখছি। তাই নাকি? ঠিক আছে, এ নাও, এখন থেকে সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবো। হয়েছে? আমি বলার পর এখন আর নাটক করতে হবে না। এখন ছাড়ো, আমি উঠে গোসল করব। আমি দিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বললাম, আর একটু থাকো না প্লিজ। আর একটুও না, অনেক আগে সকাল হয়েছে। আব্বু আম্মু কি ভাববে? যা ভাবার ভাবুক, আমরা তো হানিমুনে এসেছি। দিশা বলল, সরো তো এখন। বলেই দিশা আমার গালে একটা পাপ্পি দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর আমি খাট থেকে বললাম, দিশা, কিছু বলবে? একসাথে গোসল করি? ফাজিল কোথাকার, ফাজলামি করবো না? আচ্ছা যাও, করলাম না। না করলে কি হবে? একটু পর দিশা গোসল শেষ করে বের হলো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। তারপর একসাথে সবাই মিলে নাস্তা করে নিলাম। এভাবে আমাদের গ্রামের বাড়িতে 5 দিন কেটে গেল। এই 5 দিন সবার অনেক আনন্দই কেটেছে। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে দিশার সাথে। এখন গ্রামের বাড়ি থেকে আমাদের বিদায় নেবার পালা। আসার সময় আমাদের কেয়ারটেকার হাসিমের চোখ ছলছল করছে। আব্বুকে উনি বলল, স্যার, মাঝে মধ্যে সবাই নিয়ে এরকম বেড়াতে আইবেন। আপনাদেরও ভালো লাগবে, আমারও একটু ভালো লাগবে, শান্তি লাগবে। আসবো হাসিম মিয়া, তুমি ভালো থেকো। আসার সময় আমি তাকে কিছু টাকা বকশিশ দিলাম। সে অনেক খুশি হলো। তারপর গাড়ি চালিয়ে আমাদের শহরের বাসায় চলে আসলাম। এভাবেই হাসি আনন্দে আমাদের ছোট্ট সংসার থেকে 1 বছর কেটে গেল। আব্বু এখন অফিসের সব দায়িত্ব আমাকেই দিয়েছে, তাই আমি এখন অফিসে যাই। আব্বু বাসাতেই থাকে। হঠাৎ একদিন আম্মু দিশাকে বলল, দিশা, মা। জি আম্মু। বিয়ের তো 1 বছর কেটে গেল, কই আমাদের তো নাতি নাতনির কোনো খবর এলো না। এবার একটা বাচ্চা নিয়ে নাও। আমরা এখন সবল থাকতেই মানুষ করে দিয়ে যাই। বুড়ো বুড়ি হয়ে গেলে তো আর কোলে নিতে পারবো না। জি আম্মা। তারপর আমি অফিস থেকে আসলে দিশা আমাকে আম্মুর বলা সব কথা খুলে বলে। তারপর দিশা আবার বলল,
আমরা তো অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি বাচ্চা নেওয়ার, কিন্তু সেটা আম্মুকে কিভাবে বলবো? আমি নিশ্চুপ। দিশা আবার বলল, রাকিব একটা কথা বলতে চাই তোমাকে। বলো। চলো আমরা ডাক্তারের কাছে যাই, প্লিজ তুমি অন্যভাবে নিও না, শুধুমাত্র চেক আপের জন্য। আচ্ছা ঠিক আছে যাব, এখন ঘুমিয়ে পড়ো। বলেই দিশা আনমনে হয়ে আমার বুকে মাথা রাখলো। কখন দুইজন ঘুমিয়ে গেছে জানি না। পরের দিন সকালবেলা আর অফিসে গেলাম না। সকালের নাস্তা সেরে আম্মুকে একটা মিথ্যা বাহানা দিয়ে আমি দিশাকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। কিছুক্ষণ পর আমাদের সিরিয়াল আসতে আমরা ভেতরে গেলাম। সব শুনে উনি আমাদের দুজনের জন্যই কিছু টেস্ট দিলেন। আমি আর দিশা টেস্ট করানোর জন্য স্যাম্পল দিয়ে চলে আসলাম, কারণ ডাক্তার বলল রিপোর্ট আসতে দেরি হবে, কাল এসে রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। পরের দিন আমি অফিস করে হাসপাতালে চলে গেলাম। আমি যেতেই ডাক্তার বলল, আসেন ভেতরে আসেন, আমার রিপোর্ট কি আসছে? কাল রাতে এসেছে। কোনো সমস্যা? তারপর ডাক্তার যেটা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ ডাক্তার বলল, আমি কালকে রাতে রিপোর্ট দেখেছি, আর রিপোর্ট দেখে যেটা বুঝলাম সেটা হলো কোনো বড় সমস্যা। ডাক্তার, এত উত্তেজিত হবেন না, খুব একটা সমস্যা না, একটু খুলে বলুন। আসলে সমস্যাটা আপনার না, সমস্যাটা হলো আপনার স্ত্রীর। আপনি পুরুষ মানুষ, তাই বেশি খুলে বলতে পারছি না, তবে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। ইনশাল্লাহ আশা করা যায় ফল পাবেন, কিন্তু দেরিতে। কি হয়েছে বলেন না প্লিজ। আপনার স্ত্রীর বাচ্চার থলিতে চর্বি বেশি জমিয়ে আছে, তাই শারীরিক সম্পর্ক করেও কাজ হচ্ছে না। আমি যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলো খেলে আস্তে আস্তে কমে যাবে, আর আপনি বাবাও হতে পারবেন। ঠিক আছে ডাক্তার, আপনি ওষুধ লিখে দিন। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো বাসায় নিয়ে ফিরে আসলাম। বাসায় আসতে একটু রাতে হলো। খাওয়া দাওয়া শেষে দিশা আমার রুমে আসলো আর বলল, আজকে ফিরতে এত দেরি হলো যে? ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট আনতে। ডাক্তার কি বলল? তারপর আমি দিশাকে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে দিশা থপ করে ফ্লোরে বসে পড়ল, মানে ও একদম শকড। একটু পর দেখি দিশা নীরবে কান্না করে যাচ্ছে। কান্না দেখে আমি ঘাট থেকে উঠে এক ঝটকায় দিশার কাছে গেলাম আর বললাম, এই পাগলি মেয়ে, কাঁদছো কেন বাচ্চাদের মতো? তোমার জন্য কষ্ট হচ্ছে। আমার জন্য কেন? কখনো তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না, তাই। আমি দিশার চোখের পানি মুছে দিয়ে 2 হাত দিয়ে মুখটা আমার সামনে নিলাম আর বললাম, আরে বোকা নাকি তুমি? ডাক্তার বলেছে মেডিসিন খেলে সব ঠিক হয়ে যাবে, এখন না হলাম পরে তো হতে পারবা। তুমি আমার পাশে আছো তো, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তুমি সারা জীবন এভাবে আমার সাথে থাকলে আমি খুশি, কখনো তোমাকে ছেড়ে যাব না। বলেই বসা অবস্থায় আমি দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপর দিশা কান্না করে যাচ্ছে, তাই আমি বললাম, দিশা তুমি যদি এরকম কান্না করতে থাকো তাহলে কিন্তু এবার আমি কেঁদে দিব, আর আমি কাঁদতে লাগলে কিন্তু আমার চোখের পানি নাক দিয়ে বের হবে। আমার কথা শুনে দিশা এবার একটু হেসে উঠল। দিশার হাসি দেখে আমি বললাম, দেখো হাসলে তোমাকে কত সুন্দর লাগে, আর কখনো কাঁদবে না, আমি তোমাকে কাঁদতে দিব না, সবসময় এভাবে হাসি খুশি দেখো। তারপর দিশার সাথে আরও কিছুক্ষণ প্রেমের খুনসুটি করে দুজন ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও কিছুদিন কেটে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ দিশা আমাকে বলল, রাকিব, বলো, তুমি আরেকটা বিয়ে করো। দিশার মুখে এরকম কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি বলছো দিশা? বুঝিনি আমি। বলেছি তুমি আরেকটা বিয়ে করো। কেন? কারণটা তুমি ভালোই জানো। আমি কিছুই বুঝতে পারছি না। আম্মু কিছু বলেছে? দিশা আর কোনো কথা না বলে আমার বুকে মাথা রেখে নীরবে কান্না করতে লাগলো। এতেই আমি বুঝে গেলাম আম্মু দিশাকে বাচ্চার ব্যাপারে কিছু বলেছে। তাই আমি আবারও দিশাকে জিজ্ঞাসা করলাম, দিশা বলো, আম্মু কি বলেছে? কিছু না। তোমাকে বলতে বলেছি, বলো। আম্মু বলেছে তোমাকে আরেকটা বিয়ে করাবে, আমার জন্য ওনাদের নাতি নাতির মুখ দেখাতে পারছে না, আমি একটা অপয়া। বলেই দিশা কেঁদে দিল। আমি দিশাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলাম। তারপর দিশা আবার বলে উঠল, রাকিব, তুমি যদি কখনো আমাকে বাচ্চার জন্য আমার থেকে দূরে যাও তাহলে তো আমার বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। এর থেকে আমার মৃত্যুই ভালো, কারণ আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে চেয়েছিলাম। দিশা, এগুলো কি বলছো তুমি? তোমাকে ছেড়ে আমি চলে যাব কেন? বলেছি তো, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না, কারণ আমিও কখনোই তোমার থেকে আলাদা থাকতে পারবো না। অনেক ভালোবাসি যে তোমায়। বলেই আমি দিশার কপালে আলতো করে একটা চুমু দিলাম আর বললাম, এখন লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো প্লিজ। বলেই দিশা গুটিসুটি মেরে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমিও দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল, তাই উঠে নামাজ পড়ে নিলাম, আর দিশাও নামাজ আদায় করলো। তারপর আমি আবারও ঘুমিয়ে পড়লাম, আর দিশা নিচে চলে গেল নাস্তা রেডি করতে। নাস্তা রেডি করে দিশা আবার আমাকে ডেকে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে নিচে নাস্তা করতে গেলাম। আজকে আর অফিসে গেলাম না। দিশা কিচেন রুমে আছে, আর আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মুকে বললাম, আম্মু 1 কাপ চা দিবে প্লিজ? আমার কথা অনুযায়ী আম্মু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিল।
আমি চায়ের চুমুক দিয়ে আম্মুকে বললাম, অনেক সুন্দর হয়েছে আম্মু। আমি বানাইনি, দিশা বানিয়েছে। ও আচ্ছা। তারপর আম্মু সোফায় বসতে বসতে বলল, রাকিব, তোর সাথে আমার একটা কথা আছে। জি আম্মু, বলো, কি বলবা? তোকে আমরা আরেকটা বিয়ে করাবো। মানে? মানে কি, বুঝলাম না। মানে তুই দিশাকে তালাক দিবি। দিশার অপরাধটা কি? কারণ ও এত বছরেও আমাদের নাতি নাতনির মুখ দেখাতে পারল না। আমাদের কি ইচ্ছে হয় না আমরা তোর ছেলে মেয়ের সাথে খেলি, মজা করি? সেটা ঠিক আছে, কিন্তু এখানে দিশার কি অপরাধ সেটা তো বলবা। দিশার জন্যই তো বাচ্চা হচ্ছে না। আম্মু, পৃথিবীর অন্য শাশুড়ির মতো ব্যবহার করো না। আম্মু, তুমি ভাবলে কি করে যে মেয়ে আমার জন্য তার সব কিছু ফেলে আমার সাথে এক কাপড়ে বের হয়ে আসছে, তাকে আমি কিভাবে তালাক দিব? নিশ্চুপ আম্মু। আমি বললাম, আচ্ছা, এটা যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়ের সাথে এমন হতো, তাহলে কি নিজের জামাইকে এভাবে বলতে পারতে? আম্মু নিশ্চুপ। আর আরেকটা কথা বলি। কি? আসলে সমস্যাটা দিশার না, তাহলে সমস্যাটা আমার কারণে বাচ্চা হচ্ছে না। সেদিন তোমাকে বলে আমরা বেড়াতে গিয়েছিলাম, মনে আছে? আসলে সেদিন বেড়াতে যাইনি, গিয়েছিলাম দিশাকে নিয়ে ডাক্তারের কাছে। সব পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্যাটা আমার বের হয়েছে, আর তুমি না বুঝে দিশাকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে দিলে। আম্মু নিশ্চুপ। তারপর আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। দিশাও রান্না সেরে আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, তুমি আম্মুকে মিথ্যা বললে কেন? কি মিথ্যা বলেছি? দেখো, লুকানোর চেষ্টা করবে না। আমি কিচেন রুম থেকে সব শুনেছি। দিশার কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম। তারপর দিশা আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো, আম্মুকে মিথ্যা বললে কেন? তাহলে কি বলতাম? সত্যিটা বললে আম্মু আর তোমাকে কথা বলতে ছাড় দিত না, আর আমি সেটা মোটেই সহ্য করতে পারতাম না, এজন্য বলেছি। তাই বলে এত বড় একটা দোষ নিজের ঘাড়ে নিলে? কিন্তু কেন? তারপর আমি দিশার মুখটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, ভালোবাসি যে তোমায়। আমার কথা শুনে দিশার চোখে পানি টলমল করছে। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত কেন ভালোবাসো আমায়? এই ভালোবাসার মূল্য আমি কিভাবে তোমাকে দিব? আমাকেও একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তোমাকে সারা জীবন ভালোবাসলেও কম পড়বে। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন যাও, গোসল করে আসো, একসাথে খাবো, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা বলেই দিশা ওয়াশরুমে চলে যায়। গোসল হয়ে গেলে আমরা একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রাতে আমি আর দিশা বসে একসাথে টিভি দেখছি। আম্মু এসে বলল, রাকিব, তোর আব্বুর মাথা ব্যথা করছে, তোর কাছে কি মেডিসিন হবে? হ্যাঁ, উপরের ড্রয়ারে আছে। দিশা বলল, আম্মু আপনি থাকেন, আমি এনে দিচ্ছি। না, তোমরা টিভি দেখো, আমি নিয়ে আসছি। বলে আম্মু আমার রুম থেকে মেডিসিনটা নিয়ে আব্বুকে খাইয়ে দেয় আম্মু। তার 2 দিন পর রাতের খাবার সবাই একসাথে খাচ্ছে, আর দিশা খাবার পরিবেশন করছে। হঠাৎ আম্মু বলে উঠল, তুমি রেখে দাও, আমি নিজে নিয়ে খেতে পারবো। কেন আম্মু? আমি দিই না। তারপর আম্মু ধমকে সরে দিশাকে বলল, কি বললাম শুনতে পেলে না? এক কথা বারবার বলা লাগে কেন? দিশা আম্মুর ধমক শুনে চমকে উঠল, আর তখনই দিশা আমার দিকে তাকালো। আমিও দিশার দিকে তাকালাম। বুঝলাম দিশা আম্মুর ধমক শুনে ভয় পেয়েছে। দিশা রীতিমতো চোখ টলটল করছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু কি হয়েছে? তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? ও তুলে দিলে কি সমস্যা? তুই চুপ থাক, তুইও কোনো কথা বলবি না। কি হয়েছে বলবা তো? তুইও মিথ্যাবাদী। কেন? আমি আবার কি মিথ্যা বললাম? সেদিন আমাকে মিথ্যা বললি কেন যে তোর সমস্যা? আসল সমস্যা তো দিশার। সেদিন তোর রুমে আমি ঔষধ নিতে গিয়ে তোদের রিপোর্টটা দেখে ফেলি, আর বুঝতে পারি সমস্যাটা দিশার। আম্মুর কথা শুনে এবার আমি চুপ হয়ে গেলাম। দিশা চুপ করে মাথা নিচু করে আছে। তারপর আম্মু যেটা বলল সেটা আমরা দুজন মোটেও কল্পনা করতে পারিনি। কারণ আম্মু বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আম্মু? তোকে আবার বিয়ে করাবো। আম্মুর কথা শুনে আমি বিষম খেলাম। দিশা আমাকে পানি খাইয়ে দিল। আমি পানি খেয়ে আম্মুকে বললাম, আর দিশাকে তুই তালাক দিবি? এরকম অপয়া মেয়ে আমাদের দরকার নেই, আমাদের নাতি নাতনি দরকার। দিশা আম্মুর এই কথাটা শুনে আর এক মুহূর্ত এখানে থাকলো না। কান্না করতে করতে আমার রুমে চলে গেল। আমারও আর খেতে ইচ্ছা করলো না, তাই খাবারে পানি ঢেলে দিয়ে আমার রুমে চলে আসতে লাগলাম। আমাকে উঠে আসতে দেখে আম্মু বলে উঠল, কি হলো, খাবি না? না, পেট ভরে গেছে। শোন, যতই এরকম করিস, এটাই আমার শেষ সিদ্ধান্ত, কথাটা মনে রাখিস। আমি শুধু আম্মুর কথাটা শুনে কোনো কথা না বলে নিজের রুমে আসলাম। এসে দেখি দিশা শুয়ে পড়েছে। আমি এসে খাটে দিশাকে ডাক দিলাম, দিশা। দিশা অপর দিক হয়ে চোখ মুছতে মুছতে বলল, বলো। দিশার কণ্ঠটা শুনে বুঝতে পারলাম ও কান্না করছে। তাই আমি বললাম, কি হয়েছে? আমার দিকে তাকাও। না। কি হয়েছে বলো? আমার মাথা ব্যথা করছে। বুঝতেই পারছি দিশা মিথ্যা বলছে, তাই দিশাকে জোর করে আমার দিকে করলাম। দেখি দিশার চোখ লাল হয়ে আছে, মানে কান্না করছে, এখনো কান্না করছে। তাই আমি বললাম, ওলে বাবা লে, তুমি তো বাচ্চা মেয়েদের মতো কান্না করছো। তুমি কি বাচ্চা? তুমি আমার বউ, আর আমার বউ এভাবে কান্না করে না, বুঝেছো তুমি? তারপর দিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাকিব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমাকে তালাক দিও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। হ্যাঁ পাগলি, এসব কি বলছো?
তোমাকে তালাক দিতে যাব কেন? তোমাকে তো বলেছি আমি শুধু তোমারই। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না। তাহলে আম্মু যে বলল, তো কি হয়েছে? আমি কি বলেছি? তারপর আমি আবার বললাম, তুমি না খেয়ে চলে আসলে কেন? ক্ষুধা নেই। ক্ষুধা আছে কি নেই সেটা আমি জানি। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না, যেতে হবে না, তুমি আমার পাশে বসে থাকো। এত ভয় পেতে হবে না, আমি তোমার পাশে আছি সারাক্ষণ। এখন চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলেই আমি নিচে চলে আসলাম। তারপর একটা প্লেটে কিছু খাবার নিয়ে উপরে চলে আসলাম। তারপর আমি দিশাকে নিজ হাতে খাইয়ে দিলাম। খাওয়া শেষে প্লেটটা আবার নিচে রেখে আসলাম। রুমে আসতেই আমি দিশাকে বললাম, দিশা, বলো। একটা কথা বলতে চাই। আরে বলো প্লিজ, অনুমতি নিতে হবে না। কথাটা হলো, তুমি কাপড় চোপড় সব গুছিয়ে নাও। কেন? আমি আর তোমাকে এই বাড়িতে রাখবো না। রাকিব, তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু চুপ করে রইলাম। আমার চুপ থাকা দেখে দিশা আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? রাকিব, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে। কি করতে চাইছো তুমি? দিশা বলল, কি হলো, কথা বলছো না কেন? রাকিব, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে। কি করতে চাইছো তুমি? আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। মানে? মানে এখানে থাকলে তোমাকে আরো অনেক কথা শুনতে হবে, যা তোমাকে অনেক কষ্ট দিবে। আর তোমার কষ্ট আমার মোটেও সহ্য হবে না। তাই আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না, আর তোমাকেও কেউ কথা শোনাতে পারবে না। তুমি আমার কথা এত কেন ভাবো? কারণ আমার পৃথিবী বলতে শুধুই তুমি। আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে তুমি। তাই আমার এই মূল্যবান সম্পদ আমি কখনোই হারাতে চাই না। ভালোবাসি যে তোমায়। দিশা আর কোনো কথা না বলে সরাসরি আমাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি আবার দিশাকে বললাম, এখন বেশি দেরি না করে সবকিছু প্যাক করে নাও। তারপর দিশা প্যাকিং শুরু করলো। আমিও দিশাকে প্যাকিংয়ের কাজে হেল্প করলাম। তারপর আমরা নিজেরাও রেডি হয়ে নিলাম। বের হতে দিশা আমাকে বলল, রাকিব শোনো। বলো। আম্মু আব্বুকে জানানো উচিত। কি? এই যে আমরা চলে যাচ্ছি, না হলে হঠাৎ করে উধাও হয়ে গেলে ওনারাও টেনশন করবে। ঠিক আছে, তুমি যেটা বলবা ওটাই হবে। বলেই আমি আর দিশা আব্বু আম্মুর রুমে আসলাম। দরজা নক করতে ভেতরে আসতে বলল। আমাদের এভাবে দেখে আম্মু বলে উঠল, কি ব্যাপার রাকিব, তোরা কোথাও যাচ্ছিস নাকি? কোথায় যাচ্ছিস? জানি না। মানে কি? মানে এই বাসা ছেড়ে চলে যাচ্ছে। কেন? কিছু মনে করো না, তোমার তো অপয়া মেয়েকে পছন্দ না, তাই অপয়া মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাকে অপয়া মেয়ের মুখ দেখতে হবে না। আর আরেকটা কথা, তোমার সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। আমি দিশাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে পারবো না, কারণ আমি দিশাকে ভালোবেসে বিয়ে করেছি। আর যে মেয়ে আমার জন্য তার সব কিছু ফেলে আমার কাছে এক কাপড়ে বের হয়ে আসছে, কি করে ভাবলে তাকে আমি ছেড়ে চলে যাব? ওকে বিয়ে করেছে ছেড়ে যাবার জন্য নয়, বরং আগলে রাখার জন্য। দিশার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ ছলছল করছে। তাই আমি ওকে বললাম, তুমি কাঁদছো কেন? বাসা ছেড়ে যাচ্ছি বলে কষ্ট পেও না। বাসা ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছি না। দিশা বলল, এটা কষ্টের কান্না নয়, এটা খুশির কান্না। অন্তত এই কান্নাটা আটকেও না। এখন চলো, আম্মু আসছি। ভালো থেকো তোমরা, ভুল করলে ক্ষমা করে দিও। বলেই আমি দিশার হাত ধরে আম্মুর রুম থেকে বের হয়ে আসতে লাগলাম। আর তখনই পেছন থেকে আবার আম্মু বলে উঠল, দাঁড়াও তোমরা। আম্মুর কথায় থমকে গেলাম। তারপর পেছনে ঘুরে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? তারপর আম্মু আমার কাছে এসে বলল, তোর আম্মুকে তুই কি ভাবিস? ভিলেন শাশুড়ি? এতদিন আমাকে এটাই চিনলি? কি বলছো আম্মু? কিছুই বুঝতে পারছি না। তোকে বাসা ছেড়ে যেতে হবে না মানে? আব্বু বলল, মানেটা আমি বলছি। তোর আম্মু শুধু দেখতে চাইছিল বিপদে তোর ভালোবাসার মানুষের জন্য কত দূর পর্যন্ত যেতে পারিস। সেজন্য এই নাটকটা আমরা দুজন মিলে সাজাই। আম্মু বলল, তোর আব্বু আর আমি এটাই দেখতে চাইছিলাম, শত বিপদের মাঝেও ভালোবাসার মানুষের হাত ছাড়িস কিনা। কিন্তু এখন যা বুঝলাম সেটা হলো, আমার ছেলে বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। আমি চাই সারা জীবন তোরা এভাবে থাক। কিছুক্ষণ চুপ থাকার পর আবার আম্মু বলে উঠল, আর দিশা মা, আমাকে ক্ষমা করে দাও নাটক করতে গিয়ে তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। ছি ছি ছি, আম্মু ক্ষমা চেয়ে আমাকে ছোট করছেন কেন? সন্তানের কাছে মায়ের কোনো ভুল নেই আম্মু, আমি তো আপনারই সন্তান। তোমরা দুজনই আমার সন্তান। বলে আম্মু দিশাকে জড়িয়ে ধরল। তারপর আবার আমরা আমাদের রুমে চলে আসলাম। এখন সব ঠিকঠাক হয়ে গেছে। দিশার সাথে আম্মু মোটেও আর খারাপ ব্যবহার করে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমি অফিসে আছি, এমন সময় আম্মু ফোন দিল। ফোন রিসিভ করে বললাম, আম্মু বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? দিশা কিচেনের রুমে মাথা ঘুরে পড়ে গেছে। কি? কেমনে? জানি না, তুই সাথে করে ডাক্তার নিয়ে আসিস। আচ্ছা রাখো, আমি আসছি। বলেই ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে ডাক্তার নিয়ে বাসায় চলে আসলাম। রুমে যেতে আম্মুকে বললাম, এখন কি অবস্থা? বুঝতে পারছি না। আমি ধরে তোর রুমে নিয়ে শুয়ে দিয়েছি। তারপর ডাক্তার দিশাকে কিছুক্ষণ চেক আপ করলো। তারপর আমি বললাম, ডাক্তার কোনো সমস্যা? কোনোই সমস্যা নেই, খুশি সংবাদ আছে। মিষ্টি খাওয়ান। মানে? মানে আপনি বাবা হতে চলেছেন।
কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আম্মু দিশার কাছে গিয়ে দিশাকে জড়িয়ে ধরল। তারপর ডাক্তারকে তার ভিজিটের টাকার সাথে আরও 1000 টাকা দিলাম মিষ্টি খাওয়ার জন্য। উনিও অনেক খুশি হলেন। তারপর তাকে বিদায় দিয়ে আবার তাড়াতাড়ি করে আমার রুমে চলে আসলাম। আম্মু আব্বুকে খবরটা জানাতে গেছে। আমি গিয়ে দিশার পাশে বসে পড়লাম। দিশার হাত আমার হাতের মধ্যে নিলাম। তারপর দিশার হাতে আলতো করে একটা ভালোবাসার পরশ দিলাম। আমার চোখ পানিতে ছলছল করছে। আমার চোখে পানি দেখে দিশা বলে উঠল, রাকিব, তোমার চোখে পানি কেন? তুমি কি খুশি নাও? এটা খুশির পানি। আজকে পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছ। দিশা বলল, পাগলটা। আজ থেকে তুমি কোনো কাজ করবে না, সব আমি করব, ঠিক আছে? এই, তুমি কি পাগল হয়েছ? কি বলছো এগুলো? খুশিতে আজ আমি আত্মহারা। এভাবে দিশার সাথে আরও কিছুক্ষণ খুনসুটি করলাম। আমি আর অফিস যাই না, আর আম্মুও দিশাকে আর কোনো কাজ করতে দেয় না। এভাবে দেখতে দেখতে 10 মাস কেটে গেল। দিশাকে নিয়ে এখন আমরা হাসপাতালে। আজ দিশার অপারেশন হবে। আমার অনেক টেনশন হচ্ছে। আম্মু আব্বু আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছেন আর বলছেন, টেনশন করিস না, কিচ্ছু হবে না। কয়েক মিনিট পর ডাক্তার বের হয়ে আসলেন। আমরা সবাই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গেলাম। তারপর আমি বললাম, ডাক্তার, কি অবস্থা? দিশা কেমন আছে? টেনশনের কোনো কারণ নেই, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তবে তবে কি ডাক্তার? আপনার 2টি কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা রাজকন্যা দিয়েছে। খুশিটা ডাবল করে দিলেন ডাক্তার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখন কি দিশার সাথে দেখা করতে পারবো? না, আমরা আগে ওকে বেডে শিফট করব, তারপর দেখতে পারবেন। ওকে ডাক্তার, বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর দিশাকে বেডে শিফট করা হলো। আমি আব্বু আম্মু সবাই দিশাকে দেখার জন্য ভিতরে গেলাম। দেখলাম পাশে আমার 2 রাজকন্যা শুয়ে আছে। গিয়ে তাদের মুখের দিকে তাকাতেই মনের ভেতর এক অন্যরকম শান্তি বয়ে গেল। এরকম শান্তি আর কোথাও পাওয়া যাবে না। তারপর আমার রাজকন্যাকে কোলে নিতেই কলিজা একদম জুড়ে গেল। পৃথিবীর সব শান্তি আমার কাছে জমা হয়েছে এরকম মনে হচ্ছে। আমি আমার 2 রাজকন্যাকে অনেক আদর করলাম। তারপর দিশা বলল, দেখেছি 2 রাজকন্যা পেয়ে রাজকন্যার আম্মুকে ভুলে গেছে রাজকন্যার আব্বু। আমি দিশার কথা শুনে একটু হেসে দিলাম। হেসে দিশার কাছে যেতেই আমার আঙুল টেনে ধরল আমার রাজকন্যা। এটা দেখে দিশা বলল, বাহ, রাজকন্যা তো দেখছি ওর আব্বুর মতো হয়েছে। কার রাজকন্যা দেখতে হবে তো। এভাবে হাসপাতালে 7 দিন থাকার পর দিশাকে রিলিজ করে দেয়া হলো। আমার 2 রাজকন্যা আর দিশাকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার 2 রাজকন্যার নাম, একটা জান্নাত আর একটা রুহি। 5 বছর পর জান্নাত বলল, দিদা, তোমার ছেলে কোথায়? বাচ্চা তো, তাই ততলিয়ে কথা বলছে। আম্মু বলল, কেন দাদু ভাই? রুহি বলল, তোমার ছেলে অনেক পতা, আমাদের আতকে ঘুলতে নিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও আত্তে না। বলতে বলতে আমি অফিস থেকে বাসায় ফিরলাম। এসেই আমি বললাম, আমার 2 রাজকন্যা নালিশ করছে। জান্নাত বলল, তুমি আমাদের তাতে কথা বলবে না, তুমি অনেক দেরি করতো। আমি বললাম, সরি আম্মু, এই কানে ধরছি, আর এরকম হবে না। আমার কানে ধরা দেখে দিশা আর আম্মু কিচেন রুম থেকে হাসছে। তারপর পকেট থেকে 2টা চকলেট বের করে বললাম, আমার যে রাজকন্যা আমাকে আগে জড়িয়ে ধরে কিস করবে তাকে এই 2 চকলেট দেব। তারপর দুজনই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে 2 গালে 2টা চুমু দিল। আমিও 2জনকে চকলেট দিয়ে কোলে তুলে নিলাম। তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে দিশা আর 2 রাজকন্যাকে নিয়ে ঘুরতে চলে গেলাম। অনেক মজা করলাম। 2জন অনেক কিছু বায়না করছে, অনেক কিছু কিনছে। সন্ধ্যা নেমে আসছে। জান্নাত আমার কোলে আর দিশার কোলে রুহি। আমি দিশার হাত ধরে হাঁটছি। এখন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে। এভাবেই আমার 2 রাজকন্যা আর তার আম্মুকে নিয়ে আমার ছোট্ট সংসারের সুখী জীবনের গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো।